সকালবেলা মনের শান্তিতে ঘুমিয়েছিলাম, তখনই বাসার কলিং বেলের আওয়াজে আমার শান্তির ঘুমটা ভেঙে গেল। খানিকটা রাগীভাবে চোখ খুললাম, কারণ কাল রাতে অনেক দেরিতে ঘুমিয়েছি, আনুমানিক 4টায় বা তার থেকেও দেরিতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সকালবেলা তো আমার বাসায় কারো আসার কথা নয়। আমি বিছানা থেকে উঠে মোবাইলটা হাতে নিলাম। সকাল 11:35 বাজে। কি ভাবছেন এত দেরি করে ঘুম থেকে উঠি কেন? আপনাদের প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি। এদিকে বাসার কলিং বেল বাজিয়ে কেউ একজন আমার মাথা খারাপ করে ফেলতেছে। আমি তাড়াতাড়ি করে চোখ মুখে কোনো মতে পানি দিয়ে নিলাম, দরজার কাছে গেলাম, দরজা খুললাম। ভেবেছিলাম একটা ধমক দিব, কেন এত বিরক্ত করতেছে সকাল সকাল। কিন্তু সামনে তাকিয়ে দেখি একটা ছেলে, বয়সে আমার থেকেও ছোট হবে, আনুমানিক বয়স 19-20 হবে। ছেলেটার গায়ের টি শার্ট দেখে বুঝে ফেললাম কুরিয়ার বয়। তাই কিছু বললাম না, কারণ সময় মতো জিনিস ডেলিভারি করতে না পারলে তো এদের আর চাকরি থাকবে না। তাই হয়তো এতবার বেল বাজাচ্ছিল। আমি এদের বিষয়টা বুঝি, তাই কিছু বললাম না, বোঝার চেষ্টা করলাম ছেলেটা কি বলতে চাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার জন্য একটা কুরিয়ার আছে। এরপর ছেলেটা তার ব্যাগ থেকে একটা বাক্স বের করে আমার হাতে দিল। আমি হাতে নিলাম বাক্সটা। এরপর আমি ভিতরে যাব, তখনই ছেলেটা আবার বলল, স্যার 1 মিনিট, এখানে একটা সাইন করে দিন প্লিজ। আমি সাইন করে বললাম, কলিং বেল একটু কম বাজালেও পারতে। সরি স্যার, একটু তাড়া ছিল তাই আর কি। ইটস ওকে। এরপর আমি বাসার দরজা দিয়ে আমার রুমে চলে এলাম। বাক্সটা টেবিলের উপরে রেখে দিলাম, পরে খুলে দেখা যাবে। এইবার আপনারাই বলুন, আগে আমার পরিচয় দিব নাকি দেরিতে ঘুম থেকে উঠি সেটা বলবো? আগে পরিচয় দেই, তারপর না হয় এইসব ছোটখাটো বিষয় বলা যাবে। হাই, আমি শ্রাবণ আহমেদ ইমন। অনেকে হয়তো চিনেন, আবার যারা চিনেন না তারা ইনবক্সে এসে পরিচিত হয়ে যান। ওকে, পরিবার বলতে আমি, আব্বু আম্মু, বড় এক ভাই এবং আমাদের সকলের থেকে ছোট একটা বোন, এটাই পরিবার। কিন্তু দুঃখের বিষয়, আমি তাদের সাথে থাকি না আজ প্রায় 8 বছর। আব্বু আম্মুর চেহারা এখনো ভুলি নাই, কিন্তু ভাইয়া আর আপুর চেহারা প্রায় বিলুপ্ত। মনে নেই ঠিক, এসব বাদ দেই, আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন। আমি বর্তমানে একা থাকি, সম্পূর্ণ একা। ঢাকা নামের এই ব্যস্ত শহরে আমি একা বসবাস করি। পড়াশোনা শেষ করে একটা জব নিয়েছি, প্রায় 2 বছর এই চাকরিতে আছি। আপাতত ছুটিতে আছি। আর কিছু বলবো না, অনেক কিছু বলে ফেলেছি। বাকি সব রহস্য আস্তে আস্তে জানতে পেরে যাবেন। রহস্য বলতে পরিবার থাকা সত্ত্বেও একা থাকি কেন, আর তাদের সাথে কোনো যোগাযোগই বা রাখি নাই কেন, ইত্যাদি। এইবার হয়তো বুঝতে পারতেছেন রাতে আমি দেরি করে ঘুমাই কেন, আর ঘুম থেকে বেলা করে উঠি বা কেন। এক কথায়, আম্মু কাছে নেই যে ঘুম থেকে ডেকে দিবে, আর 2 বউ তো নাই। আমার জীবনে কোনো প্যারা নাই, যখন ইচ্ছা ঘুমাবো, যখন ইচ্ছা যা খুশি তাই করব। আমার একা থাকতে খুব ভালো লাগে, তাই তো একা থাকি। পরিবারের জন্য মন খারাপ হতো অনেক আগে, এখন না, কারণ আমাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এখন আর কষ্ট হয় না। আপনারা হয়তো অনেক বিরক্ত হচ্ছেন, কারণ আমার প্রতিটি কথায় এত রহস্য কেন তৈরি করা হয়েছে। এর মানে কি, কে তৈরি করেছে? গল্পের সাথে থাকুন, সব জেনে যাবেন আশা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে। এদিকে পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে, তাই আর দেরি না করে কিচেনে গিয়ে 5 মিনিটের মধ্যে নুডলস রান্না করলাম। আপাতত আগে খেয়ে নেই, তারপরে বাকি কথা বলতেছি। ওকে বাই। টেলিভিশনে আজকে নিউজ দেখতেছিলাম, তখনই আমার মোবাইলে একটা কল আসলো। আমি নাম্বারটা চেক করে রিসিভ করলাম। জাকির সাহেব বলুন। অনেকদিন তো হলো, এইবার তো অফিসে জয়েন করুন। জাকির সাহেব, করব, খুব তাড়াতাড়ি জয়েন করব। স্যার, যে কারণে আপনাকে ফোন দিয়েছিলাম। স্যার, কোন জেলায় আপনার ট্রান্সফার করব? সেটা আমি আপনাকে একটু পরে ফোন দিয়ে বলতেছি। ওকে স্যার, রাখি তাহলে। এরপর ফোনটা রেখে ভাবতে লাগলাম দেশের কোন জায়গা আমার ভালো লাগে। পেয়েছি, সিলেট। সিলেট শহরটা আমার খুব ভালো লাগে। বিকেলে জাকির সাহেবকে ফোন করে জানিয়ে দিলেই হবে। এরপর আমি ড্রয়িং রুম থেকে আমার রুমে চলে এলাম। রুমে ঢুকে রেডি হতে লাগলাম। রেডি বলতে একটা 3/4 প্যান্ট আর একটা টি শার্ট পরে নিলাম। উদ্দেশ্য বাসার পাশের পার্ক, সেখানে গিয়ে একটু চিল করা যাবে। রুম থেকে বের হতে যাব, তখনই চোখ গেল টেবিলের উপরে রাখা সেই বাক্সটির উপর। আর দেরি বা করে তাড়াতাড়ি খুলে ফেললাম। ভিতরে একটা ফাইল রাখা আছে। ফাইলটা খুলে দেখতে লাগলাম। বিশ্বাস করুন, আমি ভাবতেও পারি নাই যে কেউ সকাল সকাল আমাকে এমন একটা সারপ্রাইজ দিবে। এরপরে আমি নিচে একটা চিঠি দেখতে পেলাম। সেটা হাতে নিয়ে একটু অবাক হলাম, তবে ভয় পাইনি, কারণ ভয় আমি পাই না।
আমাকে সেইভাবে তৈরি করা হয়েছে। সেখানে লেখাগুলো ছিল এমন। শ্রাবণ, আমার হাতে বেশি সময় নেই। আমি জানি আমি একটু পরে না ফেরার দেশে চলে যাব। তুই হয়তো এতক্ষণে জেনে গেছিস আমি তোর হাতে কি দিয়েছি। আমার জীবনে সব সুখ চলে গেছে এইগুলো কালেকশন করতে। আমি চেয়েছিলাম এই খেলাটা সম্পূর্ণ করতে, কিন্তু আফসোস ও জেনে গেল। আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল। আমি আরো গাড়ি করে তোর কাছেই আসতেছিলাম, কিন্তু মাঝ রাস্তায় কোনো একটা গাড়ি এসে আমাদেরকে ধাক্কা দেয়। আমরা রাস্তার একপাশে থাকা ল্যাম্পপোস্টে আঘাত খাই। এরপর আমি আর আমার বন্ধু এই কাগজগুলো নিয়ে দৌড়ে চলে যেতে চাই, কিন্তু পারি না। অনেক কষ্টে তোকে এই চিঠিটা লিখলাম। হাতে কাটা ছিল, তাই হয়তো রক্ত লেগে আছে। আমি আমার বন্ধুকে বাঁচিয়ে দেই, ও পালিয়ে চলে গেছিল। আর যাওয়ার আগে আমার কাছ থেকে এই চিঠি আর ফাইলটা নিয়ে যায়। আশা করি তোর কাছে এটা পৌঁছাবে। আমি জানি তুই তোর আন্টি আর রুহির কোনো দিন ছাড়বি না। এই ফাইলে সবকিছুর প্রমাণ আছে। আমি তো আর থাকবো না। তুই কাউকে ছেড়ে দিস না। মনে রাখিস, এদের কারো কোনো ক্ষমা হয় না। বাবা, নিজের খেয়াল রাখিস। আর এখন তো আর আমি থাকবো না। আমাকে কথা দে তুই তোর পরিবারের কাছে ফিরে যাবি, তাহলেই আমি মরে শান্তি। ব্যাস, আর কিছু লেখা নেই। চিঠিটা শেষ। মনটা হালকা খারাপ হয়ে গেল। আমি সবকিছু গুছিয়ে আবার রেখে দিলাম। আজকে 1 মাস হলো আঙ্কেল মারা গেছেন। তিনি একজন সৎ দায়িত্ববান পুলিশ অফিসার ছিলেন। আঙ্কেলের কেউ ছিল না, তারা আমারও কেউ ছিল না। তাই আমি আর আঙ্কেল একসাথে থাকতাম। এই গল্প অন্য একদিন বলবো। জানি আপনাদের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথমত, এই আঙ্কেলটা আবার কে? তার সাথে আমার কিসের সম্পর্ক? আর এই চিঠির মানেই বা কি? আর আমিই বা কেন এদেরকে শাস্তি দিব যারা আঙ্কেল আন্টি আর রুহিকে খুন করেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, গল্পের নাম অনুযায়ী এক্স গার্লফ্রেন্ড কই? আরে ভাই, একটু ধৈর্য ধরেন, সব পেয়ে যাবেন। চলুন গল্পে ফিরে যাই। আমি আলামিনকে ফোন দিলাম। আমার আন্ডারে কাজ করে। কিছু সময় রিং হওয়ার পরে ধরলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পরে কল করলেন, নিশ্চয়ই কোনো বড় কাজ আছে। তুই ঠিক ধরেছিস আলামিন। তুই কোথায় আছিস এখন? স্যার, আমি তো অফিসে বসে আছি। শোন, আমি তোকে একটা ছবি হোয়াটসঅ্যাপ করতেছি। ওই ব্যক্তির সব তথ্য আমার চাই। কোথায় আছে, কি করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইত্যাদি। ওকে স্যার, আপনি পিকটা সেন্ড করুন। আচ্ছা। এরপর আমি ফোনটা রেখে দিলাম। চলে এলাম আঙ্কেলের রুমে। যে রুমে আঙ্কেল থাকতেন, আমি তার ড্রয়ার খুলে আঙ্কেলের মোবাইলটা বের করলাম। এরপর সেখান থেকে একটা ছবি আমার মোবাইলে নিয়ে নিলাম। সেই ছবিটি আবার আলামিনকে দিয়ে দিলাম। ব্যাস, আমার কাজ ক্লিয়ার। এখন শুধু কিছু সময়ের অপেক্ষা মাত্র। আমি আবার আমার রুমে গেলাম। বিছানা থেকে নিজের পার্সোনাল ল্যাপটপটা নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। পার্কের এক কোণে একটা বেঞ্চে বসে আছি। চারিদিকে শুধু কাপল আর কাপল। আমি শুধু চেয়ে চেয়ে তাদের কাণ্ড দেখতেছি। আমার বেশ ভালোই লাগে এগুলি দেখতে। আমি যে বেঞ্চে বসে আছি, এখানে কেউ বসে না, কারণ আমি রোজ এই সময় এসে এখানে বসি। আর এই পার্কে প্রায়ই আমার চেনা পরিচিত লোক আসে। আমি তাদের সকলকে চিনি, কিন্তু তারা আমাকে চিনে না। এখানে এমন অনেক মেয়ে আছে যাদের বাবা অনেক বড় বড় ব্যবসায়ী, কিন্তু তাদের মেয়ে বা ছেলে, যাক এসব কথা বাদ দেই, আসল কথায় আসি। আমি বসে আছি চোখ দুটি বন্ধ করে। প্রায় 5টা বছর ধরে আমি এখানে এসে বসে থাকি। আর যখনই চোখের সামনে এমন জোড়া দেখতে পাই, তখনই আমার শিমলার কথা মনে পড়ে যায়। কেন জানি না, ওকে ভুলতে পারি না। সেই কবে 8 বছর আগে দেখেছিলাম ওকে। তবে ওর যে চোখ দুটি ছিল, তা আমি কোনোদিন ভুলতে পারবো না। আর ঠোঁটের কথা নাই বা বললাম, তাছাড়া গলার কণ্ঠ তো মাশাআল্লাহ, সব ঠিক ছিল, শুধু মেয়েটাই খারাপ ছিল। তাই তোকে আজও আমি ভুলতে পারি নাই। আমার জীবনে শিমলার চ্যাপ্টারটা অনেক অদ্ভুত। আমি জানি না এই মেয়েটাকে আমি কোনোদিন পাবো কিনা, আর কোনোদিন ভুলতেই বা পারবো কিনা। সব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আচ্ছা, আমি এতক্ষণ ধরে শিমলা শিমলা করতেছি। এই শিমলাটা কে ভাই? আপনি ঠিক ভাবতেছেন, এই শিমলাই হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড। আজ থেকে প্রায় 8 বছর আগে আমাদের সম্পর্কের ইতি ঘটেছিল। 2 বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে সেই দিন শিমলা চলে গিয়েছিল আমাকে একা করে। হঠাৎ একটা শব্দে আমার ঘোর কেটে গেল। আমি ল্যাপটপে তাকিয়ে দেখি আলামিনের মেইল। আমি মেইলটা চেক করতে লাগলাম। আমি বুঝতে পারতেছি না আমার সাথে হচ্ছেটা কি।
একদিনে আমি দুইটা ভীষণ বড় শক খেলাম। প্রথমত আঙ্কেল আমার হাতে সবকিছু তুলে দিল। আমি তো ভেবেছিলাম অনেক কষ্ট করে আমাকে ফাইলগুলো জোগাড় করতে হবে, কিন্তু না, অনেক সহজে সবকিছু হয়ে গেল। আর এখন জানতে পারি আমাকে নাকি খুলনা যেতে হবে। এটা সেই শহর যেখান থেকে আমি পালিয়ে এসেছিলাম 8 বছর আগে। মনের ভিতর একটা অজানা ভয় কাজ করতেছে। মনে অনেক প্রশ্ন এসে জমা হচ্ছে। সেখানে গিয়ে কি আমি আমার পরিবারের দেখা পাবো? আমাদের সেই বাসাটা কি এখনো সেখানে আছে, নাকি অন্য কোথাও চলে গেছে সবাই? এখনো কি আমাকে কেউ মনে রেখেছে? আর সিমলাই বা কোথায়? ওর দেখা কি আবার পাবো? আমি জানি এসব প্রশ্নের উত্তর আমি খুলনা গেলেই পাবো। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, আমি যাকে খুঁজতেছি, মানে যে আমার আঙ্কেলকে মেরেছে, সে নাকি খুলনা থাকে। তার বাসা নাকি খুলনা শহরে। তাই তাকে শেষ করতে হলে তো আমাকে খুলনা যেতেই হবে। আর আমার অতীতের সবকিছু এই খুলনা শহরেই। আমি পকেট থেকে ফোন বের করে, জাকির সাহেব। জি স্যার, বলুন। খুলনা শহরে আমাকে ট্রান্সফার করুন জলদি, ফাস্ট। ওকে স্যার। এরপর ফোনটা রেখে দিলাম। মোবাইলে তাকিয়ে দেখি তখন বিকাল 4টা বেজে গেছে। আমি ভালো করে আলামিনের দেওয়া ফাইলটা দেখতে লাগলাম। লোকটার নাম এনামুল হক, বর্তমানে খুলনার এমপি। ভুল হলে মাফ করবেন, এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। এটা হচ্ছে তার উপরের পরিচয়। আর যদি গভীরে যাওয়া হয় তাহলে হয়তো এর কোনো শেষ হবে না। অনেক কালো ব্যবসার সাথে জড়িত, আর তার সাথে মার্ডারের মতো অনেক ভয়ঙ্কর কিছু আছে। কিন্তু এই বিষয়ে কেউ কিছু জানে না, শুধু কয়েকজন ছাড়া। ফাইলে আর কিছু লেখা নেই। এখানে এনামুলের মোবাইল নাম্বার দেওয়া আছে, সাথে তার কিছু পার্সোনাল তথ্য। আমি ল্যাপটপ অফ করে নিলাম। মুখের কোনায় কেন জানি একটা হাসি চলে আসতেছে। কারণটা না জানাই থাক। আর কিছু সময় পার্কে বসেছিলাম। এরপর ক্ষুধা অনুভব করলাম, তাই চলে গেলাম সোজা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে কিছু খেয়ে নিলাম। হাতে কোনো কাজ নেই, তাই রেস্টুরেন্টেই বসে আছি আর ল্যাপটপে ফেসবুকিং করতেছি। তখনই আমার সামনে এলো আবেদ। আবেদ হচ্ছে আমার ভার্সিটির ফ্রেন্ড। আবেদ আমার সামনে বসে বলল, কিরে বন্ধু, কি অবস্থা? এই তো বন্ধু, চলে যাচ্ছে। তোর কি খবর তাই বল। আরে বন্ধু, আর বলিস না, গার্লফ্রেন্ডের প্যারা বড়ই ভয়ঙ্কর। কেন, তোর আর অনুর কি হলো আবার? দুর্বল, সারাদিন শুধু প্যারা দেয়। যেমন? আরে ভাই, তুই তো জানিসই যে আমি পাবজি কতটা পছন্দ করি, কিন্তু ওই মেয়ে আমাকে পাবজি খেলতে দেয় না। সেই ভার্সিটি লাইফ থেকে গেমটা খেলে আসছি, আর এখন শালা সব শেষ। বাহ বাহ। বন্ধু, মজা নিস না। আজকে হঠাৎ এখানে কেন? এখানে কি সাদে এসেছি? ওই দিকে দেখ। এরপর ওর কথা মতো বাম পাশে তাকিয়ে দেখে অনু বসে আছে। হায় আল্লাহ, ভাই তুই যা তাহলে, দেখ আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। বন্ধু, কালকে আমি খুলনা যাচ্ছি। হঠাৎ খুলনায় কেন? ট্রান্সফার হয়েছে ওখানে। দূর, সবাই যার যার মতো ব্যস্ত হয়ে যাচ্ছে। আমাদের ফ্রেন্ড সার্কেলটা একদমই নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দোস্ত, মন খারাপ করলে হবে, এটাই জীবন। এরপর আবেদ আমাকে জড়িয়ে ধরল আর বলল, অনেক মিস করবো তোদেরকে দোস্ত। দোস্ত, আজকে আসি তাহলে। এরপর আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম। সন্ধ্যা হয়ে গেছে। আমি বাসার কাছে এসে একটা দোকান থেকে সিগারেট কিনে নিয়ে বাসায় ঢুকলাম। ও, আপনাদেরকে তো বাড়ির কথা বলাই হয়নি। চলুন বাসার সম্পর্কে কিছু বলি। আমি যে বাসায় থাকি সেই বাসাটা আমার না, আবার আমার মানে হচ্ছে এই বাসার মালিক ছিলেন রফিক আঙ্কেল, মানে যে মারা গেছে। যেহেতু তার কোনো ছেলে বা মেয়ে নেই, তাই এই বাসা আমারও বলা যায়। বাড়িটা 2 তলার। এর বড় বাসায় শুধু আমি একা থাকি। একটু অদ্ভুত হলেও আমার তো ভালোই লাগে। থাক, আর কিছু বলবো না। আমি বাসায় ঢুকে সোজা ছাদে চলে এলাম। ছাদের একপাশে দোলনা আছে। আমি সেখানে গিয়ে বসে পড়লাম আর পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলাম। হাতে সিগারেট আর মনে অনেক প্রশ্ন নিয়ে বসে আছি। জীবন বদলাতে আসলে সময় লাগে না। আগে আমি কি ছিলাম আর এখন আঙ্কেলের কারণে কি হয়ে গিয়েছি, ভাবতেই অবাক লাগে। এরপর ছাদে বসে কয়েকজন বন্ধুর সাথে ফোনে কথা বলে নিলাম, কারণ কালকে তো খুলনা চলে যাচ্ছি। জানি না আবার কবে আসবো। নিচে এসে কিচেনে গিয়ে রান্না করতে লাগলাম। আমি নিজেই রান্না করতে পারি, তাই কাউকে লাগে না। রাতে খাবার খেয়ে নিজের রুমে চলে এলাম। রুমে এসে মোবাইলে গেম খেলতে লাগলাম। তখনই মোবাইলে একটা কল আসলো। বলুন তো কেমনটা লাগে। তারপরে গেম থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করি। জাকির সাহেব ফোন করেছে। আপনি ফোন দেওয়ার আর সময় পেলেন না? সরি স্যার, কিন্তু একটা নিউজ জানানোর জন্য ফোন করেছিলাম। বলেন। স্যার, আপনার ট্রান্সফার হয়ে গেছে খুলনায়। প্রথমে তো রাজি হচ্ছিল না, পরে আপনার কথা বলায় রাজি হয়েছে। গুড জব। স্যার, সবচেয়ে মজার বিষয় কি জানেন?
কি? স্যার, খুলনা বিভাগে মাত্র কয়েকদিন আগে এক অফিসারকে নিয়োগ করা হয়েছিল, কিন্তু আপনি তার সবকিছু বেচতে দিলেন। এখন সে নওগাঁ ট্রান্সফার হয়েছে। আপনি মিয়া অনেক বেয়াদব হয়েছেন। জি স্যার, মানে? আচ্ছা, সবকিছু বুঝলাম, কিন্তু সেখানে তো আমি কিছু চিনি না। একটা থাকার ব্যবস্থা করতে হবে তো নাকি? স্যার, আপনি আমাকে এই 2 বছর এইটুকু চিনলেন? আমি সবকিছু ব্যবস্থা করে রেখেছি। তাই নাকি? তা কি ব্যবস্থা করেছেন শুনি। স্যার, সবকিছুর ব্যবস্থা করে রেখেছি। একটা এসি বাসের টিকিট কেটে রেখেছি আপনার জন্য। এরপর সেই বাসে উঠে সোজা খুলনায়। সেখানে আপনার জন্য অপেক্ষা করবে মিস্টার আরিফ। সেখানে আমার মতো আপনার সাথে সব সময় থাকবে মিস্টার আরিফ। সে খুলনার ছেলে, তবে এখনো চাকরিতে জয়েন করে নাই। আপনার সাথেই জয়েন হবে এবং সেই ছেলে আপনাকে একটা বাসায় নিয়ে যাবে। বাসাটা সম্ভবত দোতলা, আমি ভালো করে জানি না, তবে এইটুকু বলতে পারি আপনার সেখানে কোনো অসুবিধা হবে না। আর কোনো অসুবিধা হলে তো আমি আছি। আমি তো জাকির সাহেবের কথা শুনে পুরাই হট। এই কি সেই জাকির সাহেব যে কিনা 2 বছর আগে একটা বোকার ডিব্বা ছিল, কিছুই বুঝতো না, সব আমি বুঝিয়ে দিতাম, আর এখন আমার সাথে থাকতে থাকতে অনেক ফাস্ট হয়ে গেছে। ভালোই হয়েছে, আর বলার দরকার নেই, আমি বুঝে গেছি আপনি সবকিছু ঠিক করে রেখেছেন। গুড জব। ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে মিস্টার জাকির সাহেব, ভাগ্যে থাকলে আবার দেখা হবে। মানে বুঝলাম না স্যার, আপনি কি চিরকালের জন্য খুলনা চলে যাচ্ছেন নাকি? অনেকটা সেই রকম। পরিস্থিতি ভালো হলে আর আসবো না হয়তো এই ব্যস্ত শহরে। স্যার, তাহলে আমার কি হবে? আপনি এখন অনেক বুদ্ধিমান হয়ে গেছেন, এখন আর আমার প্রয়োজন হবে না। স্যার, আপনি প্লিজ যাবেন না। আপনি জানেন আমি যেটা একবার বলে ফেলি সেটা থেকে আর ফিরি না। আচ্ছা স্যার, আবার দেখা হবে আশা করি। আচ্ছা জাকির সাহেব, বাস কয়টায় ছাড়বে? জি স্যার, সকাল 10টায়। আচ্ছা ভাই, এরপর ফোন রেখে দিলাম। আসলে এই শহরে প্রায় 8 বছর ধরে আছি, তাই অনেকটা মায়া জমে গেছে। ইচ্ছা করতেছে না চলে যেতে, কিন্তু আঙ্কেলের কথা আমাকে রাখতে হবে। আর তাছাড়াও নিজের একটা পরিবার আছে আমার, তাদের কথাও চিন্তা করতে হবে। পরিবারের কাছ থেকে আমি অনেকদিন দূরে থেকেছি। আর নয়, আমি যখন আমার বাসা, আমার প্রিয় শহর ছেড়ে এসেছিলাম, তখন আমার বয়স সম্ভবত 16-17 ছিল, ঠিক মনে নেই। তখন এত কিছু বুঝতাম না, তখন আবেগ দ্বারা জীবন চালিত করতাম। আমি ঠিক হলে এই বয়সের প্রায় 80% ছেলে মেয়ে আবেগ দিয়ে জীবন চালায়। আমিও তাদের একজন ছিলাম। আবেগের বশে বাসা থেকে পালিয়ে আসি আর এসে পড়ি যান্ত্রিক শহর ঢাকাতে। আর এখানেই আঙ্কেলের সাথে কেটে যায় দীর্ঘ 8 বছর। ও সরি, এত আঙ্কেল আঙ্কেল করতেছি, আপনাদের তো আঙ্কেলের নামই বলা হয়নি। আঙ্কেলের নাম হচ্ছে রফিক চৌধুরী। তিনি পেশায় একজন পুলিশ অফিসার ছিলেন। আর বাকি সবকিছু গল্পে আস্তে আস্তে জানতে পেরে যাবেন। আর একটা বিষয়, আমি বাসায় কেন ছেড়ে চলে এসেছিলাম, আর এতে কি আমার পরিবারের কোনো দোষ ছিল নাকি আমারই কোনো দোষ ছিল, এইসব কিছু পরে কোনো এক সময় বলবো। আর আমি বর্তমানে কিসের চাকরি করি এটা অজানাই থাক, পরে সারপ্রাইজ দিব আপনাদেরকে। এখন গল্পে ফেরা যাক, চলুন। জাকির সাহেবের ফোনটা রেখে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি রাত 11টা বাজে। অনেক রাত হয়ে গেছে, এরপর ঘুমাতে যাব। তখনই একটা কথা মনে পড়লো, তাই মোবাইলে থেকে নিজের পার্সোনাল সিমটা খুলে ফেলি। একটা অবৈধ সিম প্রবেশ করাই আমার মোবাইলে। এরপর মোবাইলটা অন করে ল্যাপটপ থেকে একটা নাম্বার উঠিয়ে কল করি সেই নাম্বারে। কিছু সময় রিং হওয়ার পরে কল রিসিভ করলো, কিন্তু মজার বিষয় হচ্ছে ফোনটা রিসিভ করে কোনো কথা বলতেছে না, একদম চুপ করে আছে। অনেক চালাক আছে, তাই আমি বললাম, মিস্টার এনামুল, আপনি তো দেখছি অনেক চালাক, কিন্তু এত চালাক হয়েও আপনি ফেসে গেলেন। খুব খারাপ লাগতেছে আপনার জন্য। কে কে বলছেন আপনি? আর আমার নামেই বা জানলেন কিভাবে? নাম্বার পেয়েছেন কই? কুল কুল, এত ব্যস্ত হলে চলবে? আপনার বিপি হাই হয়ে যাচ্ছে যে। এইবার এনামুল অনেক ভয় পেয়ে যায়, কারণ সে ভাবতে লাগলো যে আমি কি করে তার এই সব পার্সোনাল বিষয় জানলাম। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়। আর তার এত ভয় পাওয়ার কারণ হচ্ছে সে অনেক খারাপ কাজ করে থাকে, যেগুলো সে সব গোপনে করে যায়। এই তো 3 দিন আগে একটা মেয়েকে জোর করে রেপ করে মেরে ফেলেন তিনি। আর এইটা করতে তাকে কেউ দেখে ফেলে, কিন্তু কে দেখে ফেলে সেটা সে জানে না, তাই একটু ভয় আছে। এনামুল হক কাপা কাপা কণ্ঠে বললেন, কে তুমি? এই হাসি শুনে যেন এনামুলের প্রাণ যায় যায় অবস্থা। এইবার তিনি একটু জোর গলায় বললেন, কে তুমি আর কি চাও? তোর মৃত্যু। তুই জানিস না আমি কে? আর তুই কার সাথে কথা বলতেছিস জানিস? সকলের সামনে তোকে খুন করব,
মনে রাখিস আমাকে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোর টিকিট তো আমি 8 বছর আগে কেটে রেখেছিলাম, শুধু সময়ের অপেক্ষা ছিল। এখন সবকিছু ঠিক আছে, দেখা হবে এনাম ভাই, আলবিদা। আমি এরপর ফোনটা কেটে দিলাম। ফোন কেটে দেওয়ার পরেই অনেক কল আসতে লাগলো এনামুলের, কিন্তু আমি সিমটা খুলে ভেঙে ফেলে দিলাম, কারণ আমি জানি এনামুল এখন এই সিম ট্র্যাক করে আমার কাছে আসার চেষ্টা করবে, কিন্তু অত সহজ না রে ভাই। আপনি ঠিকই ধরেছেন, এই সে এনামুল যে আমার আঙ্কেলকে খুন করেছে। শুধু আঙ্কেলকে নয়, আঙ্কেলের মেয়ে এবং তার স্ত্রীকেও। এনামুলকে ফোন দেওয়ার কারণ হচ্ছে ওকে একটু আতঙ্কে রাখা। আমি অপরাধীকে আতঙ্কে রাখতে ভালোবাসি, তাই একটু মজা নিলাম এনাম ভাইয়ের সাথে। এরপর ফোনটা রেখে সোজা ঘুমের দেশে হারিয়ে গেলাম। আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠে গেলাম, কারণ আজকে তো আমাকে খুলনার উদ্দেশ্যে রওনা দিতে হবে। ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর রোজকার মতো সকালের খাবার বানাতে গেলাম। নাস্তা বানিয়ে খাবার খেয়ে নিলাম। এরপর ঘড়িতে চেয়ে দেখি 9টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি করে আমার সবকিছু একটা ব্যাগে গুছিয়ে নিলাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, মানে আঙ্কেলে দেওয়া ফাইলটা খুব ভালো করে ব্যাগে রেখে দিলাম। এরপর বাসার দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেলাম। মনটা একটু খারাপ, কারণ অনেকদিন হলো এই বাসাতে আছি আর আজকে সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। আবার একদিক দিয়ে একটু এক্সাইটেডও লাগতেছে, কারণ নিজের শহরে যাচ্ছি। বাসা থেকে বেরিয়ে হেঁটেই যাচ্ছি বাস স্ট্যান্ডে, কারণ আমার বাসার একটু দূরেই বাস স্ট্যান্ড, তাই আর রিক্সা নিলাম না। বাস স্ট্যান্ডে আসতে আসতে প্রায় 10টা বেজে গেছে। আমি বাইরের একটা দোকান থেকে কিছু চিপস আর জুস নিয়ে বাসের সিটে গিয়ে বসলাম। বাসে করে কোথাও গেলে আমার এইগুলো খেতে খুব ভালো লাগে। অনেকে আবার আমাকে বাচ্চা বলতে পারেন, আসলে আমি কিন্তু বাচ্চা না। বাস ছাড়তে এখনো 10 মিনিট বাকি। আমি একটু আগে ভাগে গিয়ে বসে উঠে পড়লাম, কিন্তু বাসে ঢুকে সিটের কাছে গিয়ে মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি মনে মনে ভেবেছিলাম আমার সিট হয়তো জানালার কাছে পড়বে, কিন্তু না, আমার পোড়া কপাল। আমি মন খারাপ করে আমার সিটে বসে পড়লাম। আমার পাশের সিট ফাঁকা, হয়তো একটু পরে এসে বসে পড়বে। আমি এসব কিছু না ভেবে পকেট থেকে হেডফোন বের করে মোবাইলে ঢুকিয়ে গান শুনতে লাগলাম। বাসের সিটে হেলান দিয়ে চোখ বুজে শুয়ে আছি আর ফেলে আসা দিনগুলোর কথা মনে করতেছি। কতই না রঙিন ছিল আগের দিনগুলো। আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল আমার আব্বু। সে একটা সরকারি প্রাইমারি স্কুলের সাধারণ একজন শিক্ষক ছিল, আর আমরা পরিবারে মোট সদস্য ছিলাম 5 জন, আব্বু, আম্মু, ভাইয়া, আপু আর আমি। ভাইয়া আমার অনেক বড় ছিল। আমি যখন 10ম শ্রেণীতে পড়তাম তখন ভাইয়া অনার্স কমপ্লিট করে ফেলেছিল, তাই আমি ভাইয়াকে সবসময় একটু বেশি ভয় পেতাম। আর আমার যে আপু ছিল সে আমার থেকে 4 বছরের ছোট ছিল। ছোট হলে কি হবে, আমাকে সবসময় জ্বালিয়ে মারত। আমাদের ভাই বোনের কারণে আমাদের পরিবারের সবসময় খুশির ছোঁয়া লেগে থাকতো। আর এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতো আমার আব্বু। তিনি কখনো আমাদের কোনো আবদার অপূর্ণ রাখে নাই। তবে ভাইয়া তো ঘরের বড় ছেলে, তাই ভাই আব্বুর কাছে তেমন কিছু চাইতো না। এক কথায় আমাদের পরিবারের মধ্যে আমি একটু ব্যতিক্রম ছিলাম। যেমন ধরেন, আব্বু এখন আমার এইটা লাগবে, আব্বু আমার এখন ওইটা লাগবে, ভাইয়া আমার কিছু টাকা লাগবে ইত্যাদি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আব্বু আর ভাইয়া কখনোই আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখে নাই। সবকিছু ঠিকঠাক চলতেছিল, কিন্তু হঠাৎ একটা কারণে তখনই একটা মেয়ে আমাকে বলে উঠলো, এক্সকিউজ মি। ও হ্যালো, এক্সকিউজ মি। এইবার আমি কিছু একটা শব্দ পেলাম, তাই চোখ মেলে তাকালাম। পাশে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কাঁধে ব্যাগ। আমার থেকে যে অনেক ছোট হবে সেটা আমি দেখেই বুঝে ফেললাম। আর কিছু না ভেবে আমি বললাম, জি, আমাকে কিছু বলতেছেন? আপনাকেই বলতেছি, সেই কখন থেকে। বলুন, কি বলবেন? ওই মিয়া, আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই, আমাকে আমার সিটে বসতে দিন। আজব তো, আমি আপনাকে বসতে কি না বলেছি নাকি? আপনার যেখানে খুশি সেখানে গিয়ে বসেন, এখানে আমি কি করব? আপনার পাশের সিটটাই আমার, আর আপনি এখান থেকে না উঠলে আমি ভেতরের সিটে যাব কিভাবে? আবুল কোথাকার। ও শিট, সরি, আমি বুঝতে পারিনি। আগে বলবেন না? সরি। যত সব। আমিও আমার সিটে বসে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম, এটা মেয়ে নাকি অন্য কিছু? কথায় কথায় রাগ দেখায়, আর তাছাড়াও আমাকে কি সব বললেই মাত্র। আমি নাকি মিয়া, আবুল, যত সব। এগুলোর মানে কি? একটা অপরিচিত মানুষকে কখনো কেউ এগুলো বলে? আমার মনে হয় মেয়েটার মাথায় সমস্যা আছে, তা না হলে কেউ এগুলো বলে? আমি আর চোখে মেয়েটার দিকে চেয়ে দেখি ফোনে কথা বলতেছে। কি বলে সেটা শোনার খুব ইচ্ছে হলো, কেন সেটা আমি নিজেও জানি না। তাই আমি একটু শোনার চেষ্টা করলাম কি বলে। হ্যাঁ ভাইয়া, আমি এইমাত্র বাসে উঠলাম, একটু পরে বাস ছেড়ে দিবে। অপর পাশ থেকে কি বলে সেটা শুনতে পাই না? কোনো সমস্যা হবে না ভাইয়া, তুমি শুধু শুধু চিন্তা করো না। ভাইয়া, আমি বাসায় এসে এটা নিয়ে তোমার সাথে কথা বলতেছি, এখন প্লিজ এটা বাদ দাও। এরপর ফোনটা রেখে দিল।
মেয়েটার কথা শুনে এইটুকু বুঝতে পারলাম যে মেয়েটা হয়তো তার ভাইয়ের সাথে কথা বলতেছিল এতক্ষণ। আমি তো ভেবেছিলাম হয়তো বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে। যাই হোক, সব মেয়ে তো আর এক নয়। আমি আর মেয়েটার দিকে খেয়াল না করে সিটে হেলান দিলাম। আবার আগের মতো ভাবতে লাগলাম অতীত। সবকিছু ঠিকঠাক চলতেছিল আমার জীবনে। যখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমার জীবনে সিমলা নামের একটা মেয়ে আসে। সিমলার বাসা ছিল আমাদের পাশের এলাকায়। এর আগে সিমলা তার মামার বাসায় থেকে লেখাপড়া করত। সেই দিন ছিল শুক্রবার। আমি আর আমার কয়েকজন বন্ধুরা মিলে আমাদের স্কুল মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম। তখনই আমাদের পাশ দিয়ে দুইটা মেয়ে হেঁটে যায়। আমি প্রথমে খেয়াল করি নাই, কিন্তু মেয়েটা যখন আমার পাশ দিয়ে হেঁটে গেল আর আমার মুখে তার ওড়না লাগলো, তখন আমার প্রায় জ্ঞান হারানোর অবস্থা। মেয়েটির ওড়নায় পাগল করা ঘ্রাণ ছিল। আমি সাথে সাথে মেয়েটার দিকে তাকাই। ব্যাস, হয়ে গেল। আমি হাঁ করে একভাবে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। কি বলবো, আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। মেয়েটির সবকিছুই যেন একদম পারফেক্ট। সবচেয়ে বেশি ভালো লেগেছিল মেয়েটির টানা টানা দুটি চোখ। আমি যেন সারা জীবন এই চোখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবো। মেয়েটির দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চলে গেছে খেয়ালই করি নাই। আমি বাস্তবে ফিরে এসে সামনে দৌড়ে গেলাম। পিছে পিছে আমার বন্ধুরাও এলো, কিন্তু মেয়েটিকে আর দেখতে পেলাম। কিরে দোস্ত, সে কখন থেকে কি খুঁজতেছিস? কিছুই বলতেছিস না। দোস্ত, ক্রাশকে খুঁজতেছি। সবাই হেসে দিল। আমি এখানে হাসার কি বলেছি? হাসবো না তো কি করব? তা তোর ক্রাশের নাম কি? জানি না। বাসা কই? জানি না শালা, আমি কিছুই জানি না। জানলে কি আর এখানে খুঁজতাম? তুই কি পাগল হলি নাকি? নাকি আমাদের সাথে ফাজলামো করতেছিস? মামা সত্যি, আমরা যখন একটু আগে কথা বলতেছিলাম তখনই আমাদের পাশ দিয়ে হেঁটে গেছে, কিন্তু আমি অন্য খেয়ালে ছিলাম, তাই হারিয়ে ফেলেছি। সবাই কিছু সময় ভেবে বলল, তুই যখন ওকে এখানে দেখেছিস তাহলে নিশ্চয়ই আমাদের বা পাশের এলাকার মেয়ে বা ঘুরতে এসেছে। তাহলে ওকে খুঁজে পাওয়া যাবে, সমস্যা নাই, চিন্তা করিস না। এইভাবে সেই দিন বাসায় চলে যাই। কিন্তু বাসায় গিয়ে আমার কিছুতেই ভালো লাগতেছিল না, শুধু মেয়েটা কথাই ভাবতেছিলাম। অবশেষে পরের দিন আর কিছু না ভেবে স্কুলে চলে গেলাম। আমি সহ আমার সব বন্ধুরা স্কুলের মাঠে বসে আছি। একটু পরে ক্লাস শুরু হবে, তাই ক্লাসে চলে গেলাম। সেই দিন আমি ক্লাসে গিয়ে সব থেকে বড় শক খাই, কারণ ক্লাসের ফার্স্ট বেঞ্চে কালকে সেই মেয়েটা বসে আছে। কথা বলতে যাব তখনই স্যার ক্লাসে আসে। ব্যাস, ক্লাস করতে লাগলাম। মেয়েটি নাকি আমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছে, নাম শিমলা। আমি তো আজকে সারাদিনে শিমলার দিকে তাকিয়েছিলাম। অবশেষে সব ক্লাস শেষ হলো। এর মাঝে আমি আমার বন্ধুদেরকে বলে দিয়েছি যে এই সেই মেয়ে। ক্লাস শেষে আমি বাইরে দাঁড়িয়ে আছি, সাথে আমার বন্ধুরা। শিমলা আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে বের হলো। আমি তাদের পথ আটকে দাঁড়ালাম। ওই শ্রাবণ, পথ আটকিয়েছিস কেন? সামনে থেকে সর, বাসায় যেতে হবে। রিদিতার কাছে গিয়ে বললাম, দোস্ত তুই প্লিজ একটু ওইদিকে গিয়ে অপেক্ষা কর, শিমলার সাথে আমার কিছু কথা আছে। আমার দিকে বড় বড় চোখ করে তাকালো রিদিতা। এরপর অন্য পাশে গিয়ে দাঁড়ালো, সাথে আমার ফ্রেন্ডরাও। এ কি, আপনি কে? আর আমার রাস্তা আটকিয়েছেন কেন? আমি তোমাকে ভালোবাসি। কালকে বিকালে তোমাকে দেখেছি, আর তোমাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। তোমাকে ছাড়া আমার 1 মিনিটও চলবে না। বিশ্বাস করো, কালকে তোমাকে দেখার পরে সারা রাত একটু ঘুমাতে পারি নাই। তাই তোমাকে চাই। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? শিমলা অবাক হয়ে চেয়ে আছে আমার দিকে। অবাক হওয়ারই কথা, চেনা নাই জানা নাই, হুট করে এসে প্রপোজ। কি বলতেছেন আপনি এগুলো? কানে কম শোনো, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। চুপ করুন আপনি। সেই কখন থেকে উল্টাপাল্টা বলে যাচ্ছেন আর আমি শুনে যাচ্ছি। তার মানে এই না যে ভালোবাসি বলেছি, তার মানে এই না যে এখনই প্রেম করতে হবে। আগে ভেবে দেখো, ভালো লাগলে তারপরে না হয় প্রেম করব দুইজন একসাথে। শিমলা আর কিছু না বলে আমার কাঁধে ধাক্কা দিয়ে সামনে হেঁটে চলে গেল। সাথে রিদিতাও ছিল। আমি একভাবে শিমলার যাওয়ার দিকে তাকিয়েছিলাম, কিন্তু সবচেয়ে বেশি অবাক হয়েছি যখন দেখি শিমলা যাওয়ার সময় পিছে ফিরে আমার দিকে চেয়ে একটা মুচকি হাসি দিল। ব্যাস, বুঝে গেলাম গ্রিন সিগন্যাল আছে অপর পাশ থেকে। এইভাবে 1 মাস কেটে গেল। এর মাঝে প্রতিদিন আমি শিমলাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাই ভাবলাম যে আর শিমলার পিছে ঘুরবো না, আমি সিঙ্গেল আছি, সিঙ্গেলই থাকবো। আমার জীবনে কোনো প্রেম ভালোবাসা আর আসবে না মনে হয়, তাই এসব নিয়ে আর না ঘাটাই ভালো। আজকে 1 সপ্তাহ পরে স্কুলে এলাম। এই 1 সপ্তাহ স্কুলে আসি নাই, কারণ শিমলাকে দেখলে নিজেকে আটকে রাখতে পারি না। শুধু ওর সাথে কথা বলার জন্য মনটা ছটফট করে। তাই 1 সপ্তাহ স্কুলে আসি নাই, যাতে করে শিমলাকে ভুলে যেতে পারি। কিন্তু আজকে স্কুলে এসে তো আমি পুরোই অবাক হয়ে যাই, কারণ স্কুলে এসে দেখি শিমলা গেটের সামনে দাঁড়িয়ে আছে, কাউকে খুঁজতেছে হয়তো। আমি কিছু না ভেবেই সামনের দিকে যেতে লাগি। তখনই শিমলা আমাকে দেখে ফেলে, আর আমাকে দেখে শিমলা আমার কাছে দৌড়ে চলে আসে, আর এসেই আমাকে ঠাস করে একটা চড় দেয়।
আমি কিছুই বুঝলাম না কি হচ্ছে আমার সাথে। কিছু বলতে যাব তখনই শিমলা আমার হাত ধরে টেনে স্কুলের এক পাশে নিয়ে আসে। স্কুলের এই পাশে সচরাচর কেউ আসে না। আমি আর চুপ না থেকে শিমলাকে বললাম, আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন, আর আমাকে থাপ্পড়ি বা মারলেন কেন? কিছু বুঝিস না তাই না? কই ছিলি এতদিন? তাতে আপনার কি? তুই জানিস আমি এই কয়েকদিন কত চিন্তায় ছিলাম তোকে নিয়ে। রোজ স্কুলে এসে তোর জন্য অপেক্ষা করতাম, কিন্তু তোকে পেতাম না। হঠাৎ আমাকে খোঁজার কারণ? তোকে কেন খুঁজি তুই জানিস না? না বললে জানবো কিভাবে? আমি তোকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি, তাই তো তোকে পাগলের মতো খুঁজে বেড়াই। আমি তো নিজের কানকে যেন বিশ্বাস করতে পারতেছি না, তাই নিজের গায়ে একটা চিমটি কাটলাম। না, আমি স্বপ্ন দেখতেছি না, আমি বাস্তবেই। তার মানে শিমলা আমাকে এইগুলো বলতেছে, মানে কি কিছুই বুঝতেছি না। তাই আমি শিমলাকে জিজ্ঞেস করলাম, মানে কি বলতেছো তুমি এগুলা? শ্রাবণ, আমি ঠিকই বলতেছি। আমি সেই দিন খুব অবাক হয়েছিলাম যেদিন তুমি আমাকে প্রথম দেখাই প্রপোজ করেছিলে। আমি একটু অন্যরকম ছেলে পছন্দ করতাম, যে সবার থেকে ভিন্ন হবে, আর তুমি ছিলে সবার থেকে ভিন্ন। আমি তো তোমাকে সেই প্রথম দিন থেকেই ভালোবাসি, কিন্তু বলি নাই, কারণ আমি চাচ্ছিলাম না যে এত অল্প বয়সে এইসবের ভেতরে নিজেকে জড়াতে। আমি শিমলার কথা শুনে পুরাই থ হয়ে আছি। মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না, তবু এক্সাইটেড হয়ে বললাম, তোমার হাতটা একটু ধরি। এই না না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। প্লিজ একবার, কেউ দেখবে না। আচ্ছা একবার। এইভাবে শুরু হয় আমাদের প্রেম কাহিনী। তবে আমরা যে প্রেম করতাম এটা শুধু আমাদের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কেউ জানতো না, কারণ তখন আমরা খুব ছোট ছিলাম। যদি আমাদের পরিবারের কেউ জানতে পারতো তাহলে অনেক সমস্যা হতে পারতো। এই জন্য আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম। এর ভিতরে আবার শিমলার অনেক নিয়ম ছিল, যেমন সপ্তাহে মাত্র একবার ঘুরতে বের হতে পারবো, দিনে 2 বার ফোনে কথা বলতে পারবো, এইরকম কিছু নিয়ম ছিল। আমিও বেশ ভালোভাবে শিমলার দেওয়ার নিয়মগুলো পালন করতাম। এইভাবে কেটে যায় আমাদের 2টা বছর। আমাদের বয়স কম হলেও আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। আমরা দুজন খুব ভালো করে জানতাম এটা কোনো আবেগের ভালোবাসা নয়, এটা আমাদের ভিতরের প্রথম ও শেষ ভালোবাসা। এই 2 বছর বেশ ভালোই কেটেছে আমাদের দিনকাল। শিমলা আর আমার ভালোবাসা কমে তো নাই, বরং দিন দিন আমার প্রতি শিমলার কেয়ার যেন বেড়েই চলেছিল। এসএসসি পরীক্ষার আর মাত্র 2 দিন বাকি। বিকেলবেলা আমাদের বাসার ছাদে বসে আছি। এখন আড্ডা দেওয়া অনেকটা কমিয়ে দিয়েছি, কারণ একটাই, শিমলা। নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছি শুধুমাত্র শিমলার জন্য, কারণ আমি যে ওকে নিজের জীবনের থেকেও বেশি চিন্তা করেছিলাম। তখনই শিমলার ফোন। এই সময় কখনো শিমলা ফোন দেয় না, তবুও ভাবলাম হয়তো আমার কথা খুব মনে পড়তেছে, তাই হয়তো ফোন দিয়েছে। আমি তাড়াতাড়ি ফোনটা রিসিভ করি। হ্যাঁ আমার জান পাখিটা, বলো। তুমি কোথায় এখন? বাসায়। কেন, ঘুরতে যেতে হবে নাকি? তুমি তাড়াতাড়ি পার্কে এসে আমার সাথে দেখা করো। ওকে বেবি, ওয়েট। তুমি 1 মিনিট অপেক্ষা করো, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। শ্রাবণ, সবসময় ফান ভালো লাগে না। আচ্ছা বাবা, সরি, আমি আসতেছি। আমি জানি শিমলা এখন রেগে আছে, আমি হয়তো কোনো ভুল করেছি, তার সাজা দিবে এখন ডেকে নিয়ে, কারণ এর আগে অনেক হয়েছে এমন। জানি না শিমলার সামনে যে কয় হাজার বার আমি কান ধরেছি, এর কোনো ঠিক নেই। কার কাছে এটা কেমন লাগে জানি না, তবে আমার তো ভালোই লাগে গার্লফ্রেন্ডের সামনে কান ধরতে। এই তো কথা বলতে বলতে শিমলার কাছে চলে এসেছি। পার্কে প্রবেশ করে দেখি পার্কে অনেক লোক, মানে বিকাল টাইমে অনেক কাপল থাকে এখানে। বেশ মজার একটা বিষয়। আমি আর দেরি না করে আমার জনের কাছে গেলাম। বলো, কি বলবে? তোমার ফোনটা দাও। এই নাও। পাসওয়ার্ড কি? তোমার নাম। প্রায় 20 মিনিট পরে আমার কাছে ফোন দিল। আমি হাতে ফোন নিয়ে জিজ্ঞেস করলাম, কি করলে ফোন?
পড়লাম। কি হয়ে গেল আমার সাথে এই 30 মিনিটে? এটা কি কোনো স্বপ্ন নাকি বাস্তব? স্বপ্ন হলেই হয়তো ভালো হতো, কিন্তু আফসোস এই যে বাস্তব। যাওয়ার আগে সিমলা ব্রেকআপের কারণটাও বলে গেল না। সেই দিন আমি অনেক কান্না করি। এরপর সিমলার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয়নি। এরপর আমি নিজেই হাল ছেড়ে দেই। ও হ্যালো মিস্টার, এক্সকিউজ মি। বাস্তবে আমি চোখ মেলে তাকালাম, মেয়েটার দিকে তাকালাম। জি বলুন। আমার সাথে কথা না বলে নিজে ফোনের দিকে তাকান। সে কখন থেকে বেজে যাচ্ছে? আর আমাকে সাইড দিন, দুপুরের খাবারটা খেয়ে আসি বাইরে থেকে। ওরে বাপরে, এটা মেয়ে নাকি অন্য কিছু? সবকিছুতেই যেন আগুন ঝরে। ও সরি। এরপর সাইড দিলাম। আশেপাশে তাকিয়ে দেখি বাসের সকলে বাইরে যাচ্ছে খাবার খেতে। মেয়েটা চলে যাওয়ার পরে আমি আমার সিটে বসে পড়লাম। ফোনে তাকিয়ে দেখি 3টা মিসড কল। আমি চেক করে দেখি জাকির সাহেব। আমি সাথে সাথেই ফোন ব্যাক করলাম। কি মিস্টার জাকির সাহেব, কি হয়েছে বলুন? কিছু হয়নি স্যার, একা একা অফিসে বসে আছি, তাই আপনাকে ফোন দিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। স্যার, বাসে কোনো সমস্যা হয়নি তো? আর কি বলবো, পাশের একটা মেয়ে আমাকে জাস্ট জ্বালিয়ে মেরে ফেলতেছে। কি এত বড় সাহস? আপনি অপেক্ষা করুন স্যার, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসতেছি। আপনি অনেক মজা করতে পারেন। আচ্ছা এখন ফোন রাখুন, আমি দুপুরে লাঞ্চ করে আসি। ওকে স্যার। এরপর আমি বাস থেকে বাইরে বের হলাম। জায়গাটা একদম অপরিচিত, আগে কখনো এসেছি কিনা মনে নেই, হয়তো ছোটবেলায় একবার এসেছিলাম। আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পেলাম। কোনটার ভিতরে যাবো ভাবতেছি, বাইরে থেকে যেটা সব থেকে ভালো দেখাচ্ছিল সেটার ভিতরে ঢুকে গেলাম। ব্যাস হয়ে গেল। ভিতরে গিয়ে দেখি আমার পাশের সিটে সেই মেয়েটাও এখানে, কিন্তু মেয়েটা এমন ভিতর মতো বসে আছে কেন, আর চারিদিকে তাকাচ্ছে কেন? এবার আমাকে দেখতে পেয়েছে। আমাকে দেখেই একটা স্বস্তির নিঃশ্বাস নিল মনে হচ্ছে। আমি মেয়েটির পাশের টেবিলে বসলাম, বোঝার চেষ্টা করতেছি কি হচ্ছে। মেয়েটির দিকে তাকিয়ে দেখে একদম ঘেমে গেছে, অথচ উপরে ফ্যান ঠিকই চলতেছে। হঠাৎ কানে এলো একদল বখাটে পোলাপানের বাজে শব্দ। এবার বুঝতে পারলাম মেয়েটা ভয় পেয়ে আছে কেন। পাশে তাকিয়ে দেখি 4টা ছেলে মেয়েটিকে অনেক বাজে বাজে কথা বলতেছে, সাথে অনেক খারাপ প্রস্তাব দিচ্ছে। আমার শরীর আগুন হয়ে গেল। আমি টেবিলের উপরে রাখা একটা কাচের বোতল নিয়ে সোজা একটা ছেলের মাথায় আঘাত করলাম। বোতলটা ভেঙে গেল, আর সেই ছেলেটা মাথায় হাত দিয়ে বসে পড়লো। বাকি 3 জনের মধ্যে একজন আমার সামনে এসে আমার মুখে ঘুষি মারার চেষ্টা করলো, কিন্তু আমি তার হাত ধরে বসলাম, আর সেই ছেলেটাকে তুলে একটা বেঞ্চের উপরে ফেলে দিলাম। ব্যাস, রেস্টুরেন্টের সবাই সব কাজ বন্ধ করে দিল। সকলের নজর আমার দিকে। মেয়েটা এবার অনেকটা ভয় মুক্ত হয়েছে। 2 জন মাটিতে পড়ে আছে, আর বাকি 2 জনের মধ্যে একজন একটা চেয়ার তুলে নিয়ে এসে আমার শরীরে আঘাত করলো। চেয়ারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, অথচ আমার কোনো রিয়াকশন নেই। এটা দেখে ছেলেটা অনেক ভয় পেয়ে গেল। আমি আর কিছু না বলে আমার হাতটা সামনে এনে ছেলেটার পেট বরাবর ঘুষি মারলাম। ছেলেটা মাটিতে লুটিয়ে পড়লো। বাকি একজন আমার এই মারামারি দেখে পালিয়ে যেতে চাইলো, কিন্তু আমি তাকে ধরে তার মুখে একটা চড় মারি। ছেলেটার নাক থেকে রক্ত বেরিয়ে যায়। এটা দেখে রেস্টুরেন্টের সকলে ভয় পেয়ে যায়। 4 জন ছেলে মাটিতে লুটিয়ে পড়ে আছে, আর মজার ব্যাপার হচ্ছে 4 জন মিলেও আমার তেমন কোনো কিছু করতে পারে না। কিছু সময় পরে রেস্টুরেন্টের ম্যানেজার এলো। আমি এক্ষুনি পুলিশকে ফোন করতেছি। আপনার সাহস তো কম নয়, আমার রেস্টুরেন্টে এসে আমাদের জিনিসপত্র ভাঙচুর করেন। আরে ভাই, আমার তো মাথায় কাজ করা বন্ধ করে দিছে। এই ম্যানেজার বলে কি? এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে, তাই দিলাম ম্যানেজারকে ঠাস করে একটা। এরপর পকেট থেকে একটা কার্ড বের করে ম্যানেজারের সামনে ধরলাম। ম্যানেজার ভালো করে কার্ডটি দেখে আমার পা জড়িয়ে ধরে, সরি স্যার, সরি, আমি জানতাম না, আমাকে মাফ করে দিন প্লিজ স্যার। ম্যানেজারের এমন কাণ্ড দেখে সবাই অবাক। সবাই হয়তো বুঝতে চাইতেছে যে কি এমন দেখালাম যে ম্যানেজার দেখেই পা জড়িয়ে ধরলো। আপনার কোনো মাফ নেই। আপনাদের রেস্টুরেন্টে কিভাবে এমন বখাটে পোলাপান ঢোকে, আর তাদেরকে কিছু না বলে আপনি আমাকে পুলিশের ভয় দেখান? আমি আশেপাশে তাকিয়ে দেখি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রিতে সিনেমা দেখতেছে, তাই আমি সকলকে এখান থেকে চলে যেতে বললাম। মেয়েটাও চলে গেল। এরপর অনেক কথার পরে ম্যানেজারকে মাফ করে দিলাম এবং ছেলে 4 জনকে এখানকার পুলিশের হাতে দিয়ে দিলাম। এরপর আমি 2টা বিরিয়ানির প্যাকেট নিয়ে বাসে চলে এলাম। বাসে এসে দেখি মেয়েটা মাথা নিচু করে তার সিটে বসে আছে। আমি কিছু না বলে আমার সিটে গিয়ে বসে পড়লাম। মেয়েটা আমার দিকে এক পলক তাকিয়ে আবার মাথা নিচু করে নিল। আমি মেয়েটার দিকে একটা বিরিয়ানির প্যাকেট এগিয়ে দিলাম। কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে এরপর নিল। আমি আমার ব্যাগ থেকে পানির বোতল বের করে মেয়েটির দিকে দিলাম। এরপর চুপচাপ বিরিয়ানি খেয়ে নিল। আমিও আমার প্যাকেট খুলে খেয়ে নিলাম। এর মধ্যে বাস ছেড়ে দিয়েছে। মোবাইলের দিকে চেয়ে দেখি দুপুর 2টা বাজে। আমি চুপ করে বসে আছি বাসের সিটে হেলান দিয়ে। তখন মেয়েটা বলল, ধন্যবাদ। কিসের জন্য? ওই যে তখন গুন্ডাগুলোর হাত থেকে সেভ করার জন্য, আর এখন খাবার এনে দেওয়ার জন্য। আমি কিছু না বলে জাস্ট একটা মুচকি হাসি দিলাম। তখনই মেয়েটা আবার বলে উঠল, কেউ ধন্যবাদ দিলে তাকে কিছু একটা বলতে হয়, জানেন না সেটা?
আল্লাহ, আমারে তুমি উঠাই নাও। 10 মিনিট আগে কয়েকটা ছেলের জন্য একদম একটা বিড়াল হয়েছিল, আর এখন আমার কাছে এসে একদম বাঘের মতো গর্জন দেখাচ্ছে। এটাই হয়তো মেয়ে মানুষ। মনে মনে কথাগুলো বললাম। আচ্ছা ঠিক আছে, আই এম সরি অ্যান্ড ওয়েলকাম। কিছু সময় চুপ থাকার পরে মেয়েটা আবার বলে উঠল, আচ্ছা ভাই, আপনার নামটা যেন কি? ইমন। শুধু ইমন? ভাই, আপনি কি খুলনা যাচ্ছেন? বাসটা যেহেতু খুলনা যাচ্ছে সেহেতু আমিও খুলনা যাচ্ছি। ভাই, আপনার বাসা কি খুলনা? এই মেয়ে এত বকবক করতে পারে আমার জানা ছিল না। আমি তো ভেবেছিলাম একটা ধন্যবাদ দিয়ে চুপ হয়ে যাবে, কিন্তু এ তো দেখি থামার কোনো নামই নাই। যাই হোক, যেহেতু ভাইয়া বলে ডাকতেছে তাই সব চুপচাপ করে শুনে যাই। হ্যাঁ, আবার না মানে বুঝলাম না। খুলনা আমার বাসা, কিন্তু থাকি ঢাকাতে। আরে ভাইয়া, আগে বলবেন না, আমিও তো ঢাকায় থাকি। আপনি ঢাকায় কোথায় থাকেন? আমি পার্সোনাল কিছু কাউকে বলি না। ও হ্যালো, একটু ভাইয়া বলে ডেকেছি, এর মানে এটা না যে আপনি যা ইচ্ছে তাই বলবেন। ওকে, সরি। এবার একটু চুপ করেন। মেয়েটা আমার সামনে থেকে মুখ ঘুরিয়ে নিল। আমি আর কিছু না ভেবেই পকেট থেকে একটা সিগারেট বের করে খেতে লাগলাম। হঠাৎ করে মেয়েটা আমার মুখ থেকে সিগারেটটা কেড়ে নিয়ে বাসের জানালা দিয়ে ফেলে দিল। আমি হা করে মেয়েটির দিকে তাকিয়ে আছি। আপনার এত বড় সাহস, আমার মুখ থেকে সিগারেট কেড়ে নেন? 1000 বার কেড়ে নেব। কি করবেন আপনি? আপনি যদি একটা মেয়ে না হতেন তাহলে আপনাকে আমি এতক্ষণে মেরে পুঁতে ফেলতাম। আরে ধুর, সে কখন থেকে কি আপনি আপনি করতেছেন? আমি আপনার থেকে ছোট, তাই তুমি করেই বলবেন। অসহ্য। এইরকম কথা বলে মেয়েটা আমার মাথা খেয়ে ফেলেছে। বাসের মধ্যে বসে একটু আগে আমাকে যা নয় তাই বলতেছিল, আর এখন এইটুকু সময় ভাইয়া বানিয়ে আমার সাথে গল্প করতেছে। মেয়েটা অনেক মিশুক। মেয়েটার সাথে কথা বলতে বলতে খুলনা বাস স্ট্যান্ডে চলে এসেছি। প্রায় 5টা বেজে গেছে। রাস্তায় অনেক জ্যাম ছিল। মেয়েটা আমাকে বিদায় জানিয়ে বাস থেকে নেমে গেল। বাসের জানালা দিয়ে দেখলাম একটা ছেলে এসে মেয়েটাকে বাইকে করে নিয়ে গেল। এটা হয়তো তার সেই ভাই। যাই হোক, আমি আমার ব্যাগটা কাঁধে নিয়ে বাইরে বের হলাম। চোখে সানগ্লাস লাগিয়ে নিলাম। এরপর বাস থেকে নেমে গেলাম, কিন্তু বাইরে কাউকে দেখতে পেলাম না যে আমাকে নিতে এসেছে। তাই আমি সাথে সাথেই জাকির সাহেবকে ফোন দিলাম। জি স্যার, বলুন। আপনার সেই লোক কোথায়? আমি তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। স্যার, আপনি আর কিছু সময় অপেক্ষা করুন। নাজমুলকে আমি এক্ষুনি ফোন দিয়ে যেতে বলছি। কিন্তু এই নাজমুলকে? নাজমুল আমার মতো আপনার সাথে সব সময় থাকবে। আচ্ছা। এরপর আমি ফোন কেটে দিয়ে অপেক্ষা করতে লাগলাম। অনেক সময় দাঁড়িয়ে আছি। তখনই মনে পড়লো আজকে সারাদিনে একটাও সিগারেট খাওয়া হয়নি, তাই পকেট থেকে একটা বেনসন সিগারেট বের করে খেতে লাগলাম। তখনই আমার চোখ গেল সামনের একটা মেয়ের দিকে। মেয়েটা একা একা রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই কয়েকটা ছেলে মেয়েটির রাস্তা আটকে দিয়ে উল্টাপাল্টা কথা বলতে লাগলো। আমি মনে মনে তৈরি হলাম যে আজকে এদেরকে আকাশে পাঠিয়ে দিব। ঠিক তখনই কোথা থেকে এক গাড়ি পুলিশ আসে। 2 জন পুলিশ গাড়ি থেকে নামলো। এরপর গাড়ি থেকে একটা মেয়ে পুলিশকে নামতে দেখলাম। আরে এটা তো মেয়ে না, এটা সাক্ষাৎ একটা পরী। আমি এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটার চোখ দুটি যেন খুব চেনা চেনা লাগতেছে। কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারতেছি না। আর মেয়েটার সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে তার চুল। অনেক লম্বা লম্বা চুল। ইচ্ছে করতেছে এই চুলের মাঝে হারিয়ে যাই। আমি মনে মনে এগুলো ভাবতেছিলাম আর পুলিশগুলোর কাণ্ড দেখতেছিলাম। তখনই আমাকে অবাক করে দিয়ে মেয়ে পুলিশটির ছেলে 3টার গালে কষে কয়েকটি চড় বসিয়ে দিল। আমি ভেবেছিলাম মেয়েটা হয়তো শান্ত হবে, কিন্তু না, এ তো আস্ত একটা রাগের ডিব্বা। আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি। অলরেডি একটা সিগারেট শেষ, তাই পকেট থেকে আরেকটা সিগারেট বের করে মুখ আর আশেপাশে দেখতে লাগলাম। অনেক বদলে গেছে প্রাণের শহরটা। সে আগের মতো আর কোনো কিছু নেই। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আগে একটা টিনের ঘর ছিল। এখানে মানুষ বাসের জন্য অপেক্ষা করত, আর এখানে তো এখন পুরো একটা ডিজিটাল বাস স্ট্যান্ড গড়ে উঠেছে। সবকিছু বদলে গেছে। আমি মনে মনে পুরোনো দিনের কথা চিন্তা করতেছি আর সিগারেট টানতেছি। তখনই হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে থামলো। প্রথমে ভেবেছিলাম এমনি হয়তো থেমেছে, কিন্তু পরে খেয়াল করে দেখি সে মেয়ে পুলিশ। গাড়ি থেকে নেমে সোজা আমার কাছে চলে এলো। আমি খুবই অবাক হলাম। আমি আবার কি করলাম যে আমার কাছে পুলিশ এসেছে? চোখ থেকে সানগ্লাসটা নামান। আমি তার কথা মতো চোখ থেকে সানগ্লাস খুলে ফেললাম। এইটা কি সিগারেট খাওয়ার জায়গা? আমি কিছু না বলে সিগারেট এনে যাচ্ছি অন্যদিকে। এবার মেয়েটা আমার মুখ থেকে সিগারেট ফেলে দিল। আমি রেগে গিয়ে বললাম, আপনি আমার সিগারেট ফেলে দিলেন কেন? আমার এলাকায় সিগারেট খাওয়ার কোনো নিয়ম নেই। 1 মিনিট, আপনি এটা কি বললেন? আর আমাকে এসব পুলিশের নিয়ম কানুন শিখাতে আসবেন না, ওকে? আমি এসব ভালো করে জানি। হাবিলদার সাহেব, এই ছেলেকে এক্ষুনি থানায় নিয়ে চলুন।
এ একটু বেশিই কথা বলতেছে। থানায় নিয়ে কয়েক ডোজ দিলেই ঠিক হয়ে যাবে। মেয়েটির এই কথা শুনে গাড়ি থেকে দুজন পুলিশ এসে আমাকে ধরে গাড়িতে তুলতে যাবে। তখনই আমি বললাম, কি অপরাধে আমাকে থানায় নিয়ে যাচ্ছেন? এরপর মেয়েটা আমাকে একটা লেখা পড়তে বলল। আমি লেখাটা দেখে চুপ হয়ে গেলাম, কারণ সেখানে লেখা আছে এখানে ধূমপান করা নিষেধ। আমি তো পুরাই বেকুব বনে গেলাম, আর কোনো কথা বললাম না। এটা কি পুলিশ রে ভাই, সামান্য সিগারেট খাওয়ার জন্য থানায় নিয়ে যাচ্ছে? আজব ব্যাপার। আমি গিয়ে পুলিশের গাড়িতে বসলাম, আর বসে বসে ভাবতে লাগলাম, শুধুমাত্র আমার একটা ফোনেই আমি এই মেয়ের চাকরি নিয়ে নিতে পারি। কিন্তু আগে দেখে নেই এই মেয়ে আমার সাথে কি করে। আমি একটা হাসি দিলাম। এরপর কিছু সময় পরে থানায় চলে এলো আমাদের গাড়ি। একটা পুলিশ আমাকে নিয়ে লকআপে ঢুকিয়ে দিল। এদিকে নাজমুল বাস স্ট্যান্ড এসে দেখে শ্রাবণ নেই। সে অনেক খুঁজে দেখে চারপাশে, কিন্তু কোথাও পায় না শ্রাবণকে। তাই সে মোবাইলে শ্রাবণের একটা ছবি বের করে আশেপাশের লোকজনকে দেখাতে লাগলো। তখন একটা লোক বলে, আরে ভাই, এ লোক আপনার কি হয়? একে তো একটু আগে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। আপনার মাথা ঠিক আছে? একটু ভালো করে দেখেন। আরে দাদা, আমি ঠিকই দেখেছি। এই ছেলেকে একটু আগে 3টা পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গেছে, সাথে একটা মেয়ে পুলিশও ছিল। ও মাই গড। আচ্ছা ভাই, ধন্যবাদ। এরপর নাজমুল সোজা থানায় চলে আসে। কাউকে কিছু না বলে থানার ভিতরে ঢুকে যায়। লকআপের দিকে তাকিয়ে দেখে শ্রাবণ মাথা নিচু করে বসে আছে। এরপর নাজমুল আমার কাছে আসে। আমি চুপচাপ করে মাথা নিচু করে মাটিতে বসে আছি। তখনই আমি সামনে তাকিয়ে দেখি একটা ছেলে। সরি, আমার আসতে একটু লেট হয়ে গেল। আর আপনি এখানে কি করেন? কে তুমি? ভালো চিনলাম না তো। স্যার, আমি নাজমুল, জাকির স্যার পাঠিয়েছেন। ও আচ্ছা। স্যার, আপনি এখানে এলেন কি করে? সেই সব জিজ্ঞেস না করে তাড়াতাড়ি আমাকে বাইরে বের করুন। 1 মিনিট স্যার, আমি এখন ম্যাডামকে গিয়ে আপনার পরিচয় বলি। না, একদম না। থানায় ম্যাডামকে কিছু বলবেন না। আমাকে আপনি একদম সাধারণভাবেই এখান থেকে বের করবেন। কিন্তু কেন স্যার? তুমি হয়তো জানো আমি এখানে কি কাজে এসেছি। আমি চাই না কেউ এখনই আমার পরিচয় জানুক। এতে আমাদের কাজ করতে সমস্যা হতে পারে। কিন্তু স্যার। কোনো কিন্তু না। আর আমার পরিচয় যেন কেউ না জানে। ওকে স্যার। এরপর নাজমুল পুলিশ ম্যামের কাছে গেল। ম্যাম, আমার বন্ধুকে গ্রেপ্তার করেছেন কেন? আপনার বন্ধু একটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, সেখানে সিগারেট খাওয়া নিষিদ্ধ, তাই আমি তাকে ধরে নিয়ে এসেছি। ম্যাম, শুধুমাত্র একটা সিগারেট তো খেয়েছে, প্লিজ এবারের মতো ছেড়ে দিন। আমি তো ভেবেছিলাম একে কয়েকটা ডোজ দিব, কিন্তু আপনি যেহেতু এসেছেন তাই এবারের মতো ছেড়ে দিচ্ছি। এরপর যেন আর এমন কাজ না করে। ধন্যবাদ ম্যাম। আর আপনার বন্ধুকে একটু স্টাইল কমিয়ে করতে বলবেন। মানে? এই যে যেমন পুলিশের সামনে মাথা নিচু করে কথা বলতে হয় সেটা উনি জানেন না, আর তাছাড়াও পুলিশের সামনে সানগ্লাস খুলে কথা বলতে হয় সেটা মনে হয় আপনার বন্ধু জানে না। আচ্ছা ম্যাম, আসি। 5 মিনিট পরে আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি আর নাজমুল থানা থেকে বেরিয়ে আসবো। তখনই সেই মেয়ে পুলিশটা আমাদেরকে বলল, ও হ্যালো, যাওয়ার আগে এখানে একটা সাইন করে যান। আমি কিছু না বলে ম্যাডামের সামনে গেলাম। এরপর ম্যাডামের দেওয়া খাতায় সই করতে যাব। তখনই আমার চোখ আটকে যায় একটা নাম দেখে। ঠিকই ধরেছেন, এখানে সিমলার নাম আছে। আমার হাত থেকে কলমটা পড়ে গেল। এরপর আমি ম্যাডামের দিকে তাকালাম। তার ইউনিফর্মে ছোট করে লেখা আছে সিমলা। তাহলে এই কি আমার সিমলা? না না, এটা কিভাবে সম্ভব? সিমলা এখানে কি করবে? আর তাছাড়া সিমলা পুলিশ হতে যাবে কেন? এইসব মনে মনে ভাবতেছিলাম। তখনই ম্যাম আবার বলল, এই কি আপনি এমন করতেছেন কেন? হাত থেকে কলমটা পড়ে গেল কেন? নাকি আবার নিজের নামটাও ঠিকভাবে লিখতে পারেন না? সরি ম্যাডাম, এই একটু নার্ভাস তাই। এরপর আমি খাতায় সাইন করে বাইরে বেরিয়ে এলাম। সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে, কারণ আমার বারবার মনে হচ্ছে এই মেয়ের চোখ দুটো যেন আমার চিরচেনা, কোথায় যেন দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারতেছি না। তবে কি এটা সিমলা? না না, এটা হতে পারে না। সিমলা নামে বাংলাদেশে আরো অনেক মেয়ে আছে। এটা আমার মনের ভুল। মনে মনে চিন্তা করতেছি, তখনই নাজবুল বলে উঠল, স্যার কোনো সমস্যা? না, সমস্যা নেই, তবে অনেক কিছু আছে যেগুলোর উত্তর আমি মিলাতে পারতেছি না। স্যার মানে বুঝলাম না। আপনাকে বুঝতে হবে না। এবার আমাকে আমার বাসায় নিয়ে চলুন। সে কখন এসেছি খুলনা, আর এখনো বাসায় যেতে পারলাম না। ইস, আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। ওকে স্যার, চলুন। এরপর নাজমুল আমাকে তার বাইকের পিছনে উঠতে বলল। আমি আর দেরি না করে বাইকে উঠলাম। এরপর নাজমুল বাইক চালাতে লাগলো, আর আমি খুলনা শহরটা চোখ দিয়ে দেখতে লাগলাম। সবকিছু বদলে গেছে।
কিছুই চিনতে পারতেছি না। প্রায় 20 মিনিট পরে এসে নাজমুল বাইক থেকে নামলো। স্যার, এই যে আপনার বাসা, এখন থেকে আপনি এখানে থাকবেন। আচ্ছা, আর আপনি এখন আপনার বাসায় যান। আমার কোনো দরকার হলে আমি ফোন দিয়ে আপনাকে ডেকে নিব। এরপর নাজমুল চলে গেল। আমি দেরি না করে তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকে গেলাম। শরীরটা অনেক ক্লান্ত, সারাদিনে অনেক কষ্ট হয়েছে। বাসার কোথায় কি কিছুই জানি না। আমি সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। আমার উপরের রুমে থাকতে সর্বদা ভালো লাগে, তাই কোথাও কিছু না দেখে উপরে চলে গেলাম। উপরে মোট 3টা রুম। আমি প্রথম রুমে ঢুকে পড়লাম। এরপর ব্যাগ রেখে ওয়াশরুমের ভিতরে চলে গেলাম। প্রায় 30 মিনিট পরে ওয়াশরুম থেকে বাইরে বের হলাম। এরপর আর কিছু না ভেবে বিছানায় শুয়ে পড়লাম। কিছু সময়ের মধ্যে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। এদিকে শিমলা কিছুতেই শান্ত হয়ে বসে থাকতে পারতেছে না নিজের অফিসে, কারণ আজকে তার শ্রাবণের কথা খুব মনে পড়তেছে। তার কেন জানি মনে হচ্ছে শ্রাবণ তার খুব কাছে আছে। আগে তো তার এমন কখনোই মনে হয়নি। শিমলা তখন থেকেই অস্থির হয়ে আছে যখন ইমন নামের ছেলেটাকে সে দেখেছে, কারণ ওই ছেলেটার চোখ দুটো যেন কিছু একটা বলতে চায়। শিমলা বেশি সময় ওই চোখের দিকে তাকিয়ে থাকতে পারে নাই। তখন তার বারবার মনে হচ্ছে ছেলেটা তার যেন খুব পরিচিত কেউ। শিমলা মনে মনে নিজেই নিজেকে বলতে লাগলো, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আজকে হঠাৎ করে একটা ছেলের উপরে এত অধিকার দেখালাম কেন? রোজ তো কত ছেলেকেই দেখি বিড়ি সিগারেট খেতে, কই তাদেরকে তো কখনোই কিছু বলি না। আর আজকে হঠাৎ করে এই ছেলেটাকে সামান্য সিগারেট খাওয়ার অপরাধে থানায় নিয়ে এলাম। শিমলা এগুলো ভাবতেছে আর নিজেই অবাক হচ্ছে। একটু আগে সে কি করেছে এটা? না, আমাকে যে করেই হোক ছেলেটার পরিচয় জানতে হবে। তখনই শিমলার মনে পড়লো যে ছেলেটার নাম হয়তো হাজিরা খাতায় লেখা থাকবে, তাই সে হাজিরা খাতা চেক করতে লাগলো। কিন্তু খাতা চেক করে শিমলার মন খারাপ হয়ে গেল। খাতায় তো ইমন নাম লেখা, তার ভালোবাসার মানুষের নাম তো শ্রাবণ ছিল। মন খারাপ করে শিমলা অফিস থেকে বেরিয়ে গেল। অফিসে গাড়ি করে সোজা তার বাসায় চলে গেল। তার বাসা বললে ভুল হবে, শিমলা ভাড়া বাড়িতে থাকে। এখানে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে মেয়ে ও পুলিশে চাকরি করে সে হঠাৎ বাসা ভাড়া করে থাকতে যাবে কেন? এর পিছনে অনেক বড় একটা কারণ আছে, সেটা অন্য একদিন বলবো। আর শিমলার ডায়েরি পড়ে এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন যে শ্রাবণকে এখনো অনেক ভালোবাসে। তাহলে ওই দিন ব্যাকআপ করেছিল কেন? গল্পের সাথে থাকুন, সব জানতে পেরে যাবেন। ঘুমিয়েছিলাম, হঠাৎ করে একটা ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে তাকালাম। মেজাজটাই খারাপ হয়ে গেল, কারণ জিপি অফিস থেকে ফোন দিয়েছে। বলুন তো কেমনটা লাগে? ফোনের কারণে আমার আরামের ঘুমটা ভেঙে গেল। ঘুম যেহেতু ভেঙে গেছে তাই বিছানা থেকে উঠে পড়লাম। চারিদিকে অন্ধকার হয়ে আছে, তাই আলোর সুইচ অন করে নিলাম। ঘড়িতে রাত 8টা বাজে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। এরপর কিচেনের দিকে যেতে লাগলাম। কিচেনে গিয়ে 1 কাপ চা বানালাম। চা নিয়ে সোজা ছাদে চলে এলাম। এখান থেকে শহরের অনেক জায়গা দেখা যাচ্ছে। উত্তর দিক দিয়ে ঠান্ডা হাওয়া আসতেছে। সেই হাওয়ায় নিজের চুলগুলো বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। আমি চায়ের কাপে চুমুক দিচ্ছি আর আশেপাশে চোখ বুলিয়ে দেখতেছি। আহা, সে কি ফিলিংস! আমি শিওর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমার জায়গায় থাকলে নির্ঘাত কবিতার পাহাড় লিখে ফেলতো। যেহেতু আমি আমার নিজের শহরে চলে এসেছি, তাই আমার প্রথম কাজ হবে ছোটবেলার বন্ধুদের খুঁজে বের করা। আপাতত পরিবারের কাছে না যাওয়াই ভালো হবে। আর আমি জানি না এখনো কি আমাদের এই বাসাটা আছে কিনা, আর আমার পরিবারও যে ওই পুরনো বাসায় থাকবে এর কোনো গ্যারান্টি নেই। তাছাড়া তাদের কাছে আমি হয়তো এখন মৃত। যাই হোক, এই প্রসঙ্গে না যাওয়াই ভালো। কালকে আমাকে হৃদয় আর জয়কে যে করে খুঁজে বের করতে হবে। আমি আরো কিছু সময় ছাদে একা একা বসে সময় কাটিয়ে নিচে চলে এলাম। এরপর চায়ের কাপ ধুয়ে বাসার বাইরে বের হলাম, কারণ আজকে রাতে রান্না করতে ইচ্ছে করতেছে না, তাই বাইরে বের হয়েছি রাতের খাবার খেতে। বাসা থেকে রেস্টুরেন্টে বেশি দূরে না, তাই হেঁটে হেঁটে যেতে লাগলাম। রাস্তা দিয়ে হাঁটতেছি আর চারিপাশে তাকিয়ে দেখতেছিলাম কত বড় বড় বিল্ডিং গড়ে উঠেছে, যেগুলোর আগে কোনো কিছুই ছিল না। তখনই চোখ আটকে গেল একটা জায়গায়। এটার কোনো জায়গা না, এখানে আমার আর শিমলা শেষ কথা হয়েছিল। বাইরে থেকে তেমন একটা দেখা যাচ্ছিল না। আমি তবুও চেষ্টা করে ভিতরটা দেখতে লাগলাম। সবকিছু পরিবর্তন হয়ে গেছে, তবে পার্কটির নাম বদলায়নি। আমি আর দেরি না করে কিছু দূর এগিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে রাতের খাবার খেয়ে নিলাম। এরপর বাইরে এসে নিজের জন্য কিছু কেনাকাটা করে বাসায় চলে এলাম। বাসায় এসে কিছু সময় ফেসবুক চালিয়ে ঘুমিয়ে গেলাম। এইভাবে আজকের দিনটা কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য খাবার বানিয়ে খেয়ে নিলাম।
এরপর রেডি হয়ে হৃদয়ের বাসার উদ্দেশ্যে বের হলাম। আজকে যে করেই হোক হৃদয়কে জয়কে খুঁজে বের করতে হবে, ওদের থেকে সবকিছু জানতে হবে। আমি এখান থেকে চলে যাওয়ার পরে কি হয়েছে। নিজের শহর থেকে প্রায় 8 বছর বাইরে আছি, কিন্তু তবু ভুলি নাই যে কার বাসা কোথায় ছিল। নিজের শহরের প্রতি ভালোবাসা থাকলে কেউ সহজে ভুলতে পারে না। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে হৃদয়ের বাসার উদ্দেশ্যে বের হলাম। প্রায় 15 মিনিট পরে আমার গন্তব্যস্থানে চলে এলাম। রিক্সা ভাড়া দিয়ে সামনে তাকিয়ে দেখি বাসাটা আগের মতোই আছে, তবে নতুন করে রং করার জন্য চিনতে একটু অসুবিধা হচ্ছে। আমি কিছু চিন্তা না করে গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। বাসার সামনে গিয়ে বেল বাজালাম, তখন একটা মেয়ে এসে দরজা খুলে দিল। মেয়েটাকে দেখে ঠিক চিনতে পারলাম না। হৃদয়ের তো কোনো বোন ছিল না, তাহলে এটা আবার কে? তার মানে কি হৃদয় এখানে থাকে না? মনে মনে ভাবতেছিলাম। তখন আমাকে চুপ থাকতে দেখে সামনের মেয়েটি বলল, কাউকে খুঁজতেছেন ভাইয়া? মেয়েটির কথা একটু চমকে উঠলাম। এরপর আমি স্বাভাবিক হয়ে বললাম, জি, মানে এখানে কি হৃদয় নামের কেউ থাকে? মেয়েটা আমার দিকে কিছুটা অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে পিছনে ঘুরে বলতে লাগলো, ওগো শুনতেছো? তোমাকে কে যেন খুঁজতে এসেছে। আমার বুঝতে আর বাকি রইল না যে হৃদয় এখানেই থাকে, আর এটা মনে হয় ওর বউ। আল্লাহ গো, সবাই বিয়ে করে নিয়েছে, একমাত্র আমি সিঙ্গেল রয়ে গেলাম। কিছু সময় পরে একটা ছেলে আমার সামনে এলো। কই, কে এসেছে দেখি, যে আমাকে খুঁজতেছে? এরপর হৃদয় আমার সামনে এলো। আপনি কি হৃদয়? জি হ্যাঁ, বলুন কি বলতে চান? আমি পকেট থেকে আমার ওয়ালেট বের করলাম। এরপর সেখান থেকে একটা কার্ড বের করে হৃদয়ের সামনে ধরলাম আর বললাম, আই এম ইমন ফ্রম সিআইডি, আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। আমার এই কথা শুনে হৃদয় আর ওর বউ দুজনেই ভয় পেয়ে গেল। আর হৃদয়ের বউ বলতে লাগলো, মানে কি স্যার, হৃদয় কি কিছু করেছে? সেইটা আমি বলতে পারবো না মিস্টার হৃদয়, আপনি তাড়াতাড়ি আমার সাথে আসুন। হৃদয় কিছু সময় চুপ থেকে আমার সাথে সাথে আসতে লাগলো। আমি হৃদয়ের অবস্থা বুঝতে পেরে মনে মনে একটু হেসে নিলাম। এখনো বোকা আর ভীতই রয়ে গেছে। আর আপনার আবার সত্যি সত্যি এটা ভেবে নিয়েন না যে আমি সিআইডি অফিসার। এটা তো জাস্ট একটা মজা ছিল, কারণ এরপর আমি হৃদয়কে দিয়ে জয়কে আমার কাছে আনবো এবং সবশেষে হৃদয় আর জয়কে একসাথে সারপ্রাইজ দিব যে আমি আবার ফিরে এসেছি। এটাই আমার প্ল্যান। আশা করি সকলে বুঝতে পেরেছেন। জয়ের বাসা এখান থেকে বেশি দূরে না, তাই আমি হৃদয়কে বললাম, আপনার বন্ধু জয়কে ফোন দিন। স্যার বিশ্বাস করুন, আমি কিছু করি নাই, প্লিজ আমাকে ছেড়ে দিন। আপনাকে যেটা বলেছি সেইটা করুন, না হলে কিন্তু অনেক খারাপ হবে বলে দিলাম। এরপর হৃদয় জয়কে ফোন দিল। কিছু সময় কথা বলে আমার দিকে তাকালো হৃদয়। কি বলেছে, আসতেছে? জি স্যার, একটু দাঁড়ান, জয় আসতেছে। কিছু সময় পরে দেখলাম একটা ছেলে আমাদের সামনে বাইক থামিয়ে হৃদয়কে জিজ্ঞেস করলো, খিরে ভিতর ডিম, এত জরুরি ভাবে আমাকে আসতে বললি কেন? ও তার মানে ওইটা আমার বন্ধু জয়। বাহ, অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের থেকে অনেক মোটা হয়েছে। যাই হোক, দেখি কি বলে। হৃদয় আমাকে দেখিয়ে বলল, এই স্যার তোকে আসতে বলছে। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি কোনো কথা না বলে কার্ডটি জয়ের কাছে দিলাম। জয় কিছু সময় দেখে কার্ডটা আমাকে ফেরত দিয়ে বলল, মানে স্যার আপনি আমাদের খুঁজতেছেন কেন? সেটা আমার সাথে গেলেই বুঝতে পারবে। মানে স্যার কোথায় যেতে হবে? বেশি কথা না বলে আমি যেখানে যেতে বলি সেখানে চলুন। এরপর আর কাউকে কথা বলার সুযোগ না দিয়ে আমি জয়ের বাইকে উঠে বসলাম। কিছু সময় পরে হৃদয়ে উঠে পড়ল। এরপর আমি জয় আর হৃদয়কে নিয়ে আমাদের সেই পুরনো স্কুলের সামনে গেলাম। অনেকদিন পরে পুরনো সেই স্কুলটা দেখলাম। অনেকগুলো নতুন নতুন বিল্ডিং গড়ে উঠেছে। প্রথমে তো দেখে চিনতেই পেরেছিলাম না। স্যার, আপনি আমাদের এখানে নিয়ে আসেন কেন? জয়ের দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে কিছু একটা শোনার জন্য। আমি কাউকে কিছু না বলে আমার ওয়ালেট থেকে একটা ছবি বের করে ওদের কাছে দিলাম আর বললাম, এই ছেলেকে চিনো তোমরা? জয় আর হৃদয় তো অনেকটা অবাক হয়েছে, কারণ ছবিটি ছিল আমার ছোটবেলার ছবি। আরে জয়, এটা তো শ্রাবণ। আমিও তো তাই দেখতেছি। কিন্তু স্যার, শ্রাবণের ছবি আপনার কাছে কি করে এলো? আরে ভিতর ডিম, আমাকে চিনতে পারতেছিস না? আর জগা খিচুড়ি, তুইও আমাকে চিনতে পারলি না? এখানে একটা বিষয় জেনে রাখুন, আমাদের সকলের অনেক বন্ধু আছে, আর সব বন্ধুদেরই কম বেশি ডাক নাম থাকে। মানে আমরা বন্ধুরা বন্ধুদেরকে মজা করে উল্টাপাল্টা নামে ডাকি। ঠিক তেমনি হৃদয়কে আমরা সবাই ভিতর ডিম বলে ডাকতাম, আর জয়কে জগা খিচুড়ি। আমি ওদেরকে এই নামে ডাকলাম কারণ আমি শিওর এটা শোনার পরে ওদের আমাকে চিনতে কোনো ভুল হবে না। ঠিক তেমনটাই হলো। জয় আর হৃদয় কিছু সময় চোখ বড় বড় করে আমার দিকে চেয়ে রইল। এরপর হঠাৎ করে দুই হারামি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, শ্রাবণ, সত্যি এটা তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি। দোস্ত, তুই তো পুরো নায়ক হয়ে গেছিস। শালা, এইটা কি বডি বানাইছিস, পুরো ফিল্মের হিরোদের মতো। আর এতদিন কই ছিলি?
তো বডি থাকবে না তো কি করবে? সিআইডি অফিসার কি খালি খালি হয়েছে নাকি? দোষ, আমরা তো ভেবেছিলাম তোকে আর কোনোদিন ফিরে পাবো না। আমি আর হৃদয় তো তোকে খুঁজতে খুঁজতে টানা 2 বছর পড়ালেখায় মন বসাতে পারি নাই। তুই সব খুলে বলতো, কোথায় ছিলে এতদিন? এ ভাই, তোরা আমাকে আগে ছেড়ে দে, তারপর আস্তে আস্তে সব খুলে বলতেছি। তোরা তো আমাকে এমন ভাবে জড়িয়ে ধরে আছিস যেন আমি তোদের বউ। ও হ্যাঁ, আমাদের তো মনেই ছিল না। শালা, অনেকদিন পরে দেখা তো, তাই ইমোশনাল হয়ে গেছিলাম। ঠিক বলছিস। এরপর ওরা দুইজন আমাকে ছেড়ে দিল। আমি স্কুলের পাশের একটা বেঞ্চে গিয়ে বসে হাঁপাতে লাগলাম। কিছু সময় পরে জয়া হৃদয় আমার কাছে এসে বসে পড়লো আর জিজ্ঞেস করলো, দোস্ত বল না, এতদিন কই ছিলি আর হঠাৎ করে কোথা থেকে এলি? তোর বাসায় জানে তুই ফিরে এসেছিস? আরে এত প্রশ্ন একসাথে করলে আমি উত্তর দিব কিভাবে? আরে জয়, তুই চুপ কর না, ওকে বলতে দে, দেখি কি বলে। আচ্ছা দোস্ত, তুই বল। এরপর আমি বলতে শুরু করলাম, প্রথমত আমার বাসায় কেউ জানে না আমি এখানে এসেছি। আর এতদিন আমি ঢাকাতে ছিলাম, সেখানে লেখাপড়া শেষ করেছি। 2 বছর হলো একটা চাকরি করতেছি। হঠাৎ তোদের কথা খুব মনে পড়লো, তাই চলে এলাম। এ ভাই, তুই এবার থাম, তোকে আর বলতে হবে না, আমরা জানি তুই কি জন্য এসেছিস। আমাদেরকে আর মিথ্যা বলা লাগবে না। জয়, ঠিক বলছিস। আমি ওদের কথায় কিছু না বলে একটু হাসলাম। এই, একদম হাসবি না। আচ্ছা, তুই তোর বাসা থেকে কাউকে কিছু না বলে চলে গিয়েছিলি কেন? তোরা তো সবটাই জানিস, তাহলে জিজ্ঞেস করতেছিস কেন? কি জানি আমরা? তুই তোর বাসা থেকে চলে গিয়েছিলি, এটা আমরা কিভাবে জানবো? সেটাও ঠিক। তাহলে শোন অতীত, তোরা তো সব জানিস কিভাবে আমার আর শিমলার ব্রেকআপ হয়েছিল, তাই সেটা আর খুলে বললাম না। শিমলা আর আমার ব্রেকআপের আজকে 2 দিন হয়ে গেল। এই 2 দিনে যে আমি কতভাবে চেষ্টা করেছি শুধুমাত্র শিমলার সাথে একটু কথা বলার জন্য, সেটা আমি ছাড়া আর কেউ জানে না। কিন্তু আফসোস, কোনো লাভ হয়নি। আমি শিমলার সাথে কথা বলতে পারি নাই। আজকে আমার পরীক্ষা। এটা যেমন তেমন পরীক্ষা না, এসএসসি পরীক্ষা। আমার পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, তবুও ভাইয়ার ভয়ে পরীক্ষা দিতে যাই। পরীক্ষার খাতায় একদম কিছু লিখি নাই, সবগুলো পরীক্ষার খাতা একদম ফাঁকা রেখেছিলাম। কি লিখতাম আমি পরীক্ষার খাতায়? আমার মনে তখন শুধু দুঃখ, কষ্ট, বেদনা ছাড়া আর কিছু ছিল না। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে যায়। এই কয়েকদিনে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। নিজের চোখের সামনে শিমলাকে দেখতে পেতাম, কিন্তু কথা বলতে গেলেই শিমলা চলে যেত। একদিন তো সারা স্কুলের সামনে বসে আমাকে চড় মারে। আমি কিছু বলি নাই, আর বলতেও পারতাম না, কারণ নিজের ভালোবাসাকে কিভাবে আঘাত করব আমি আমার জানা ছিল না। আমার এমন অবস্থা নিয়ে আমার পরিবারের সবাই চিন্তিত ছিল, তবুও আমি কাউকে কিছু বলি নাই। 2 মাস পরে আমার রেজাল্ট আসে। আমি জানি আমি সব বিষয়ে ফেল করেছি, তাই সেদিন নিজের রুম থেকে বের হইনি। তখন সকাল 11টা বাজে সম্ভবত। আমি নিজের রুমে বসে চোখ বন্ধ করে শিমলার কথা চিন্তা করতেছিলাম। তখনই হঠাৎ ভাইয়া আমার রুমে আসে। এসে আমার জামার কলার ধরে ড্রয়িং রুমে নিয়ে যায়। সেখানে আব্বু, আম্মু, আপু সবাই ছিল। আমাকে এইভাবে নিয়ে যেতে দেখে আব্বু বলল, আরে জুয়েল, কি করতেছিস? আব্বু, তুমি আজকে কিছু বলবে না? আজকে আমি ওকে মেরে ফেলবো। ও আমাদের পরিবারের সব সম্মান ডুবিয়েছে। কি করেছে ও? খুলে বলবি তো নাকি? আমি কিছু বলতেছি না, আমি শুধু চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তখনই ভাইয়া আমার মুখ তুলে আমার 2 গালে খুব জোরে 2টা চড় দিল। আমি নিচে পড়ে গেলাম। তখনই ভাইয়া বলতে লাগলো, তোমাদের সকলের আদর পেয়ে ও একটা আস্ত বদমাশ হয়ে গেছে। ওর পরীক্ষার রেজাল্ট দেখতে আমার বন্ধুর দোকানে গিয়েছিলাম। সেখানে আমার সব বন্ধুরা ছিল। আমি ওদের সামনে শ্রাবণের রেজাল্ট বের করি। রেজাল্ট কি ছিল জানো তোমরা? কি বলিস? সব বিষয়ে ফেল, এমনকি ধর্মের বিষয়ে ফেল। আমার চোখ থেকে না চাইতেও পানি গড়িয়ে পড়তে লাগলো। এরপর সবাই আমাকে সেই দিন বেশি কথা বলে। কেউ কথা শোনাতে বাদ দেয়নি, শুধু আমার ছোট বোনটা বাদে। তখন রাত 1টার বেশি বাজে। সবাই ঘুমিয়ে গেলেও আমার চোখে কোনো ঘুম নেই। আমার জীবনে আমি কোনোদিন এত বেশি কথা শুনি নাই। একটা সময় তো আমার মনে হচ্ছিল আমি সুইসাইড করি, তাহলে হয়তো আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, কিন্তু পারি নাই। একদিকে ছিল শিমলার প্যারা আর অন্যদিকে পরিবারের প্যারা। অনেক সময় ভেবে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, যেটা আমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল। আমি রাত 2টার সময় বাসা থেকে পালিয়ে যাই, কাউকে কিছু না বলে। হাতে কোনো টাকা ছিল না। কোথায় যাব এত রাতে, কি করব কিছুই বুঝে পাচ্ছিলাম না। আমাদের শহরের মেন রোডের পাশে একটা বেঞ্চে একা একা বসে আছি। রাস্তা দিয়ে মাঝে মাঝে 2-1টা ট্রাক যাচ্ছে ঢাকার দিকে। আমাকে যে করে হোক ঢাকা যেতে হবে। সেখানে গিয়ে কি করব, কোথায় থাকবো, কি খাবো কিছু জানি না। তবু আমার মন বলতেছে ঢাকা যেতে, কিন্তু কিভাবে যাব তাই ভাবতেছি। কাছে তো কোনো টাকা নেই,
তখনই আমার সামনে একটা খালি ট্রাক এসে থামে। মনে হয় মাত্র কোনো কিছু ডেলিভারি দিয়ে এসেছে, কিন্তু এখানে হঠাৎ থামলো কেন? তখনই দেখি ট্রাকের ড্রাইভার গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে হালকা হতে লাগলো। আমি আর দেরি না করে ট্রাকের পিছে উঠে পড়ি। প্রায় 2 মিনিট পরে টের পেলাম ট্রাক চলতে শুরু করেছে। আমি চুপ করে বসে আছি পিছনে। ড্রাইভার জানে না যে আমি এখানে আছি। তখন পরিবারের কথা চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে গেছি জানি না। এরপর যখন আমার ঘুম ভাঙলো তখন আমি ট্রাক থেকে নেমে গেলাম। চারিদিকে ভালো করে দেখতে লাগি। সবকিছু দেখে বুঝলাম এটা ঢাকা শহর। ব্যাস এইটুকুই। বর্তমানে দোস্ত, তুই তো পুরো একটা সিনেমার কাহিনী শোনালি আমাদেরকে। এ হারামি, এত সামান্য কারণে কেউ বাড়ি ছেড়ে চলে যায়? ভাই, তোদের কাছে সামান্য বিষয় হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বড় আঘাত ছিল। বন্ধু, তুই এইটা একদম ঠিক করিস নাই। জানিস আন্টি তোর জন্য কত কান্না করেছে এতদিন? আচ্ছা চল, তোকে তোর বাসায় দিয়ে আসি। আন্টি তোকে দেখলে খুব খুশি হবে। এই না না, একদম না, আমি বাসায় যাব না। মানে কি? তুই বাসায় যাবি না মানে কি? এতদিন পরে এসেছিস, আবার বলতেছিস বাসায় যাবি না? এখনো কি পরিবারের উপরে রেগে আছিস? না, রেগে নেই, তবে এখানে এসেছি একটা কাজে। কাজটা শেষ হলেই পরিবারের কাছে যাব আমি। শুধু একটু সময় দে আমাকে। তাহলে এখন কি করবি তুই? সমস্যা নেই, একটা ফ্ল্যাটে আছি আপাতত। সবই বুঝলাম, কিন্তু আমি এটা বুঝতেছি না যে তুই শূন্য পকেটে ঢাকা গেলি আর এখন দেখতেছি সিআইডি অফিসার হয়ে ফিরে এলি। ঘটনাটা কি? আমি কোনো সিআইডি অফিসার না, তবে এইরকম কিছু একটা, সেটা অন্য একদিন বলবো। আগে আমাদের শহরটা ঘুরে দেখে আসি। অনেক বছর হলো কোনো কিছু দেখি না। আচ্ছা চল তাহলে, আজকে সারাদিন ঘুরে আসি। আর তোদেরকে আমি একটা কথা বলে দেই, যদি তোদেরকে কেউ আমার কথা জিজ্ঞেস করতে আসে তাহলে কাউকে কিছু বলবি না। সময় হলে আমি নিজেই সকলের সামনে যাব। আচ্ছা, সমস্যা নেই, কাউকে বলবো না। এরপর আমি সকলের খোঁজ খবর নিলাম। আমাদের ব্যাচের সকলেরই নাকি বিয়ে হয়ে গেছে। এরপর জিজ্ঞেস করলাম, আমার পরিবারের কথা জিজ্ঞেস করলাম। ওরা সবকিছু খুলে বলল। এখনো নাকি আমার পরিবার আমাকে মনে রেখেছে। তারা নাকি এখন আমাকে খুঁজে বেড়ায়। শুনে খুব ভালো লাগলো। তবে আমি এখনই যাব না আমার পরিবারের কাছে। আচ্ছা দোস্ত, সিমলার কি অবস্থা? ওর বিয়ে হয়ে গেছে নাকি? আবার সেই সিমলা? শালা, তুই কি দিয়ে তৈরি? আরে বল না। পুলিশে চাকরি করে এখন, অনেক তেজ ওই সিমলা। পুলিশ না হলে ওকে আমি দেখে দিতাম আমার বন্ধুকে ছেঁকা দেওয়ার ফল কি হয়। আচ্ছা, ওর কি বিয়ে হয়ে গেছে? না, এখনো হয়নি। এটা শুনে কেন জানি মুখে একটা হাসি চলে আসলো। কেন সেটা জানি না, হয়তো এটাই ভালোবাসা। আচ্ছা, সিমলা কি এখনো আমাকে ভালোবাসে? ও কি এখনো আমার জন্য অপেক্ষা করে আছে? ও অপেক্ষা করলেই বা কি, আমি তো আর ওকে ভালোবাসি না। ওকে আমি আমার জীবনে চাই না। আমি মনে মনে নিজে নিজের কথাগুলো বলতেছিলাম, তখনই জয় বলে উঠলো, কিরে কি ভাবতেছিস? ওর কথায় স্বাভাবিক হয়ে আমি বললাম, অনেক সময় হলো তাদের সাথে আছি, এবার বাসায় যেতে হবে। আমাকে যেতে হবে, না হলে বউ আমাকে খুব মারবে। সবাই একসাথে হেসে দিলাম। এরপর বন্ধুদেরকে বিদায় দিয়ে বাসায় চলে এলাম। আজকে খুব ভালো লাগতেছে পুরনো বন্ধুদেরকে কাছে পেয়ে। অনেক হ্যাপি মনে হচ্ছে আজকে নিজেকে। জানি না নিজের পরিবারকে কাছে পেলে কতটা খুশি হব। বাসায় এসে সোজা নিজের রুমে চলে এলাম। মোবাইলে তাকিয়ে দেখি বিকাল 4টা বাজে। আমি তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নিলাম। এরপর আর কোনো কিছু চিন্তা না করে বিছানায় গা এলিয়ে দিলাম। ব্যাস, সাথে সাথেই চোখে ঘুম চলে এলো। অপরদিকে সিমলা যখন সকালবেলা গাড়ি নিয়ে অফিসে যাচ্ছিল তখন সে শ্রাবণ, জয় আর হৃদয়কে একসাথে দেখতে পায়। তখন সিমলার মনে একটা সন্দেহ তৈরি হয়, কারণ আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড ছিল হৃদয় আর জয়া। সিমলা তখন